নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রিদ্ধি চুপ, আর একটাও কথা বলবা না। রিদ্ধি আরিয়ানের গরম করা চোখ দেখে ভয়ে ঠোঁটে এক আঙুল দিয়ে চেপে চুপ করে গেল। আরিয়ান সেটা দেখে মনে মনে হেসে ফেলল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, আর আমি তোমাকে অত্যাচার করি না। করলেও সেটাকে রোমান্টিক অত্যাচার বলে, বুঝলে সোনা? তারপর ওভাবেই রিদ্ধির কপালে চুমু দিয়ে দিল। উফ, এই মেয়েটাকে পাওয়ার পর আমি কেমন জানি হয়ে গেছি। আজকাল নিজেকেই চিনতে পারি না। মনে মনে বলল। ঢং। রিদ্ধিকে নিয়ে নিচে এসে নিজের কোলের উপর নিয়ে রিদ্ধির কোমরে হাত দিয়ে বসে পড়ল। সেটা দেখে রিদ্ধি নামার জন্য কাপা কাপা স্বরে বলল, আমাকে নামিয়ে দিন, আমি চেয়ারে বসে খেতে পারবো। না, তুমি আমার কোলেই বসে এভাবে প্রতিদিন খাবা। তোমার মতো পিচ্চিকে সারাদিন কোলে নিয়ে থাকলেও আমার সমস্যা হবে না। এটা শুনে রিদ্ধির জান শুকিয়ে গেল। তারপর মুখ গোমরা করে বসে থাকলো চুপচাপ। শুনো জান পাখিটা, এখন অল্প কিছু খাও। 3টা বেজে গেছে। একটু ঘুমিয়ে উঠে নামাজ পড়বা। আজ থেকে প্রতিদিন পড়বা। আর আমার জন্য, তোমার জন্য, সবার জন্য দোয়া করবা। বুঝেছো আমার সোনাটা? তুমি তো আমার কলিজা। তুমি আমি একসাথে জান্নাতে যেতে চাই। জান্নাতে তোমার আর আমার সুন্দর একটা ঘর বানাবো। আমাদের সুখের সংসার বসাবো ওখানে। রিদ্ধি হা করে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো, আর আরিয়ান রিদ্ধির হা করা মুখে আবার খাবার পুড়ে দিল। তারপর ধমক দিয়ে বলল, খাও। ভয় রিদ্ধি তাড়াতাড়ি করে চিবাতে লাগলো। আপনি খাবেন না? না, তুমি খাও। আমি অনেক আগে খেয়েছি। তোমাকে ডাক্তার বেশি করে খেতে বলেছে। তুমি অনেক দুর্বল। বেশি করে খেয়ে শরীরটা ঠিক করবা। তারপর আমরা অনেকগুলো বেবি নিব। রিদ্ধি এসব শুনে বড় সড়ো এক ঢোক গিলল। তারপর হঠাৎ আরিয়ানের ঠোঁটের দিকে নজর গেল। ইস, কি সুন্দর ঠোঁট, গোলাপের পাপড়ির মতো। তখন চুমুটা ভালোই লাগছিল। বলে জিহ্বাটা ঠোঁটের চারদিকে ঘুরিয়ে নিল। ঠোঁটের নিচের তিলটা খুব সুন্দর, একটা যদি চুমু দিতে পারতাম ওখানে। উফ। আরিয়ান রিদ্ধিকে খাওয়াতে খাওয়াতেই বলল, কি এভাবে তাকিয়ে আছো কেন? আবার চুমু খাবা নাকি? দিব। তুমি যদি বলো দিতে পারি, না চাইলেও জোর করে দিতে পারি। তবে এখন আমার মুড নাই। ধুর, দিল তো মেজাজটা গরম করে। একটা চুমুই তো দিলে কি সমস্যা? আমি তো না হই বললাম, জোর করে তো দিতে পারতো। ইস, কি উল্টাপাল্টা চিন্তা করছি। হায় হায় হায়, ছি ছি ছি। আরিয়ান রিদ্ধির চাহনি দেখে দুষ্টুমি করা শুরু করলো। রিদ্ধির পায়ে পা দিয়ে সুড়সুড়ি দিতে শুরু করলো। আবার রিদ্ধির কোমরে একটা চাপ দিয়ে স্লাইড করতে থাকে টেরি স্মাইল দিয়ে। রিদ্ধি বোন, তুই এবার শেষ। আরিয়ান বেটা তোরে এইভাবে রোমান্টিক অত্যাচার করবে প্রতিদিন। আপ কাহা যাওগে কালিয়া? তুই কি করবে বুঝতে পারছে না। মুখে খাবার ছিল, তাই এমন অবস্থায় হঠাৎ বিষম খেয়ে যায়। সে কি নাজেহাল অবস্থা, নাকে মুখে ঢুকে যায়। আরিয়ান এই অবস্থা দেখে ভয়ে, আরিয়ান তো রিদ্ধির বিষম খাওয়া দেখেই ঘাবড়ে গেছে। রিদ্ধি যে তার জান, একটা দিনই হোক না কেন রিদ্ধিকে সে খুব ভালোবাসে, ভুলেও তাকে হারাতে চায় না। আরিয়ান রিদ্ধির অবস্থা দেখে তাড়াতাড়ি রিদ্ধিকে পানি এগিয়ে দেয়, মাথায় চাপড় মেরে দেয়। তবুও কাশি সহ নাক শীতকাতে থাকে। তারপর আরিয়ান উঠে রিদ্ধিকে কোলে নিয়ে বেসিনের কাছে গিয়ে সর্দি ঝেড়ে ফেলার মতো করতে বলে। রিদ্ধি সেরকম কয়েকবার করে, তারপর কিছুটা শান্তি পায়, আর কাশির জন্য কিছুক্ষণ চাপড় মারে আর পানি দেয় খেতে। মিনিট 5 পর আস্তে আস্তে ঠিক হয়ে আসে। আরিয়ান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। রিদ্ধির এই অবস্থায় আরিয়ানের জান চলে যাচ্ছিল, যেন কষ্টটা ওরই হচ্ছে। চোখে হালকা পানিও জমে গিয়েছিল। তারপর আরিয়ান মুখ মুছে নেয় নিজের। কিভাবে কি হলো তাতে তার কোনো ভাবনাই নেই তার মধ্যে। রিদ্ধি স্বাভাবিক হলে আরিয়ানের কার্যক্রমগুলোর জন্য রীতিমতো অবাক হয়ে যায়। সত্যি কি লোকটা তাকে খুব ভালোবাসে? লোকটা তো অনেক বড় লোক, কত সুন্দর, কত হ্যান্ডসাম দেখতে। সে তো তার নখেরও যোগ্য না। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর তার মুখে নরম কোমল কিছু ছোঁয়া অনুভব করে। রিদ্ধি আবেশে চোখ বন্ধ করে ছোঁয়াগুলো অনুভব করতে থাকে। ছোঁয়াগুলো তার খুব পরিচিত লাগে। দেখতে চাই ভেবে চোখগুলো খুলে ফেলে। আসলেই তার পরিচিত। তার ছোঁয়ার মালিক আর কেউ না, তার হ্যান্ডসাম বর আরিয়ান। আরিয়ান খুব ভয় পেয়ে গিয়েছিল। এখন সে নিজেকে কন্ট্রোল করতে রিদ্ধির সারা মুখে ভালোবাসার পরশ দিতে থাকে।
তারপর কিছুক্ষণ ছোট চুমু খেয়ে ঋদ্ধিকে জড়িয়ে বুকের মধ্যে শক্ত করে ধরে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মনে মনে প্রতিজ্ঞা করে আর কোনোদিনও খাওয়ার সময় এমন করবে না। ঋদ্ধির খুব ভালো লাগছিল, তখন নিজেকে শক্তিহীন লাগছিল। আস্তে আস্তে আরিয়ান বুকে পুরো ভর দিয়ে দেয়, আর আরিয়ান তাকে শক্ত করে আগলে রাখে। ঋদ্ধিকে কোলে নিয়ে রুমে আসে, বেডের উপর কিছুক্ষণ কোলে নিয়ে বসে থাকে। বসে থাকাকালীন ঋদ্ধির মাথায়, গালে, কপালে কিছুক্ষণ পর পর চুমু দিতে থাকে আর ঋদ্ধির আঙুল নিয়ে খেলা করে। তারপর রিল্যাক্স হয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, যাও সোনা, ওযু করে আসো। বিয়ের পর স্বামী স্ত্রী শুকরিয়া নামাজ পড়ে 2 রাকাত তুমি আর আমিও পড়ব। আমরা নতুন জীবন আল্লাহর নামে শুরু করতে চাই। ঋদ্ধি চুপচাপ উঠে গেল অজু করতে। এইটুকুর মধ্যে কিছুটা আরিয়ানের সাথে শুয়ে গেছে। তারপর আরিয়ানও অজু করে নামাজ পড়ে নিল। আরিয়ান আগে তেমন নামাজ পড়তো না, তবে ঋদ্ধি আসার পর থেকে ও ভেবে রেখেছে এবার থেকে সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করবে। আর ওরা ঋদ্ধির জীবনে আল্লাহর ভালোবাসা চাই, তাদের যেন সুখের সংসার হয়। তার জীবনে এমনিতেই অনেক দুর্ঘটনা ঘটে, তাই আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করে রাখবে। তাদের জীবনে যেন কিছু না ঘটে। ঋদ্ধিকে সে কখনো কষ্ট দিতে চায় না। নামাজ পড়া কিছুক্ষণ পরই ফজরের আজান দিয়ে দেয়। আরিয়ান ঋদ্ধিকে নামাজ পড়তে বলে আর সাবধান থাকতে বলে। যদি একা লাগে তাহলে যেন ওর বোনদের রুমে থাকে, তাছাড়া যেন রুম থেকে না বের হয় বলে কপালে একটা চুমু দিয়েই বের হয়ে যায়। ঋদ্ধি লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয়, আর কিছু না ভেবে নামাজ পড়ে নিল। আজ অনেকদিন পর যেন মনে শান্তি পাচ্ছে খুব নামাজ পড়ে। রুমে কিছুক্ষণ বসে থেকে তার বোনদের রুম খুঁজতে লাগলো। তাদের একটা রুম পরে ওর বোনেরা আছে। রুমে ঢুকে দেখে 2 বোন একজন আরেকজনকে জড়িয়ে ধরে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ওরে বাবা, কি ঘুম রে বাবা! ওদের 2 জনের মাথায় হাত বুলিয়ে রুমে চলে এলো। তারপর নিজের নতুন রুমটাকে দেখতে লাগলো। খুব সুন্দর রুমটা, সব জিনিসপত্র অনেক দামি দামি, রাজকীয় অবস্থা। পুরো রুম সাদা ধবধবে রং করা আছে। রুমের আসবাবপত্র সব সাদা, হয়তো লোকটার পছন্দের রং সাদা। রুমের একদিকে পুরো দেয়ালে কাঁচ দেওয়া আছে, সেটা খেয়াল করেনি, ভারী পর্দার আড়াল হয়ে আছে সেজন্য। সেখানে গিয়ে পর্দাটা টেনে দেখলো এখানে বেলকুনিও আছে। বেলকুনিটা অনেকটা বড়, একটা সোফা সেটও আছে 3 সেটের, আর এক সাইডে আবার একটা গোল টেবিল, সাথে 3টা চেয়ার দেওয়া। সাথে বেলকনি থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে ফুলের টপও আছে। এইটাও খুব ভালো লাগলো। অনেক গাছ লাগানো আছে, একটা দোলনাও আছে। ঋদ্ধির ছোটবেলা থেকে দোলনা খুব ভালো লাগে, তাই আর দেরি না করে দোলনায় গিয়ে বসে দোল খেতে শুরু করে। আর নামাজ পড়ে রুমে এসে দেখে রুমে কেউ নাই। এটা দেখে বুকটা ছ্যাট করে উঠে। ঋদ্ধি কোথায় গেল? আশেপাশে খুঁজতে থাকে। বাইরে তো দেখেনি, মানে বাইরে নাই। আসার সময় গেটটা খোলাও দেখেনি, মানে বাড়িতেই আছে। ওয়াশরুমে দেখে আসার পর খেয়াল করে বেলকনি খোলা আছে, মানে ঋদ্ধি বেলকনিতে গেছে। আর কিছু না ভেবেই বেলকনিতে চলে গেল। বেলকনিতে গিয়ে কাউকে না পেয়ে ফুলের টপের দিকে তাকিয়ে দেখে ঋদ্ধি দোলনায় দোল খাচ্ছে আর খিলখিল করে হাসছে। আরিয়ান ঋদ্ধিকে দেখে দৌড়িয়ে ওর কাছে যায়। তারপর আস্তে আস্তে ঋদ্ধির পিছন থেকে দোলনায় দোল দিতে থাকে। ঋদ্ধি প্রথমে ভয় পেয়ে যায়, পিছনে ঘুরে দেখে আরিয়ান দোল দিচ্ছে। আরিয়ান কিছুক্ষণ দোল দেওয়ার পর ঋদ্ধির পাশে বসে যায়। ঋদ্ধি আরিয়ানকে দেখে একটু সরে বসে, কিন্তু আরিয়ান তো এটা মেনে নিবে না, তাই ঋদ্ধিকে এক ঝটকায় টেনে নিয়ে আসে। ঋদ্ধির কোমর জড়িয়ে ধরে আর ঋদ্ধি আরিয়ানের ছোঁয়ায় শক্ত হয়ে বসে থাকে। আর আরিয়ান আস্তে আস্তে দোল দেয়। সুন্দর মিষ্টি বাতাস বইছে ফুলের গাছ থেকে। খুব সুন্দর বাতাসের সাথে চারদিকে তার সুবাস বয়ে বেড়াচ্ছে। পাখির কিচিরমিচির আওয়াজ আসছে। হালকা হালকা আলোতে ফুল ফুটতে শুরু করেছে। ঋদ্ধি বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে আরিয়ানের কাঁধে মাথা দিয়ে। আরিয়ান মুচকি এসে ঋদ্ধিকে ভালো করে ধরে রাখে, কপালে একটা চুমু দেয়। কিছুক্ষণ পর আরিয়ানা ঘুমিয়ে পড়ে ওভাবেই। এমনিতেই সে ক্লান্ত ছিল অনেক, তাই ঠান্ডা ন্যাচারাল বাতাসে খুব দ্রুত ঘুমে তলিয়ে যায়। আরিয়ান মুচকি হেসে ঋদ্ধিকে ভালোভাবে ধরে রাখে, কপালে চুমু দেয়। কিছুক্ষণ পর আরিয়ানও ঘুমিয়ে পড়ে ওভাবেই। এমনিতেই সে ক্লান্ত ছিল অনেক, তাই ঠান্ডা ন্যাচারাল বাতাসে খুব দ্রুত ঘুমে তলিয়ে যায়। সকালে রৌদ্রের কড়া আলোয় ঘুম ভাঙে ঋদ্ধির। চোখ না খুলে অনুভব করে কিছুতে আটকে আছে সে, তাই ছোটাছুটি করতে থাকে।
এতে আরিয়ানেরও ঘুম ভেঙে যায়। রিদ্ধি চোখ খুলে দেখে আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে আর হাসতে হাসতে চোখ খুলছে, কিন্তু আরিয়ান চট করেই চোখটা বন্ধ করে নেয়। রিদ্ধি ভাবে আবারও ঘুমিয়ে গেছে। রিদ্ধি আরিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে আরিয়ানকে দেখতে খুব সুন্দর লাগছে। ছেলেরাও যে এত সুন্দর হয় তা আরিয়ানকে না দেখলে রিদ্ধি জানতোই না। কি মায়াবী চোখ, চোখগুলো টানা টানা। মেয়েদের তো টানা চোখ খুব সুন্দর লাগে, ছেলেদেরও বুঝি এত সুন্দর লাগে। তার রিদ্ধি আজ দেখলো আরিয়ানের চোখের গভীরতাও অনেক, তাই রিদ্ধিও চোখের দিকে তাকালো। নিজেকে ছন্ন ছাড়া লাগে, সেজন্য রিদ্ধি আরিয়ানের চোখের দিকে তাকায় না, তাকালেও খুব কম। চোখের পাপড়িগুলো কি সুন্দর ঘন, রোগুলা একদম মোটাও না পাতলাও না, একদম পারফেক্ট। হালকা জোড়া লেগে আছে। রিদ্ধির ভ্রুও এমন জোড়া। নাকটা উঁচু। রিদ্ধির নিজের নাকটাও ছুঁয়ে দেখলো। না, আমার নাক তো বোচা, খুব বোচা না, তবে সায়ান সবসময় বুচি বলে রাগায়, তাই মাঝে মাঝে আসলেই মনে হয় আমার নাক বোচা। আরিয়ানের ঠোঁটের নিচের তিলটা বেশি আকর্ষণীয়, ইচ্ছে করে একটা চুমু দিয়ে দিই। চুলগুলো কি সুন্দর সিল্কি, বাতাসে দুলছে হালকা হালকা। কপালে কিছু চুল পড়ে আছে, কি যে সুন্দর লাগছে দেখে। আমাকে এভাবে খুঁটে খুঁটে দেখা হলে আমি কি এবার চোখ খুলতে পারি? মুস্কি এসে বলে উঠল আরিয়ান। রিদ্ধি আরিয়ানের কথা শুনে চমকে উঠে ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ আরিয়ান তো চোখ বুঝেই ছিল। তো তো বুঝলো কেমন করে যে ও আরিয়ানকে এভাবে দেখছিল খুঁটিয়ে খুঁটিয়ে? আরিয়ান রিদ্ধিকে অবাক হয়ে ভাবতে দেখে সেটা আরিয়ানই বলে দিল তার মনের প্রশ্নের উত্তর। কারণ তুমি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় আমি একবার চোখ খুলেছিলাম। কেন জানি মনে হচ্ছিল কে যেন আমার দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে। তাই চোখ খুলেই দেখি আমার পরীটা আমাকে দেখছে মন ভরে। তাই আমিও তোমাকে দেখার সুযোগ করে দিলাম। আমি তো তোমারই, তাই তোমাকে আমি দেখতে চেয়েছিলাম এতক্ষণ। আমি জানি আমি তাকালে তুমি তাকাতে না আমার দিকে। রিদ্ধি এসব শুনে আমতা আমতা করতে করতে শুরু করে কি বলবে বুঝে পায় না। আরিয়ান রিদ্ধির আমতা আমতা করা দেখে জোরেই হেসে দেয় একটা সময়। এতে রিদ্ধি করুণ চোখে আরিয়ানের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়, আর আরিয়ান থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে আরিয়ান তা দেয় না, আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরে রিদ্ধির কপালে দুই গালে চুমু দেয়। তারপর ঠোঁটের দিকে এগিয়ে যায়। আরিয়ানের রিদ্ধিকে এভাবে দেখতে ভালো লাগছে। ঘুম থেকে ওঠার পর আলাদা একটা সৌন্দর্য বিরাজ করছে তার মাঝে। ঠোঁট দুটো বেশি সুন্দর লাগছে। আর রিদ্ধি আরিয়ানের এভাবে কাছে আসা দেখে ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম একটা অনুভূতি হয় তার। তাই নিঃশ্বাস ভারী হতে শুরু করে তার। আরিয়ান রিদ্ধির ভারী নিঃশ্বাসে আরো উতলা হয়ে যায়। চট করে রিদ্ধির মাথায় পেছনে চুল ধরে আরেক হাত গাল গলিয়ে কানের নিচের ঠোঁটটা ঠোঁটে বসিয়ে দেয়। রিদ্ধির চমকে উঠে কি করবে ভেবে পায় না, হাত পা কাঁপতে থাকে তার। কিছুক্ষণ পর সেও রেসপন্স না করে থাকতে পারে না আর, তাই আরিয়ানের তালে রিদ্ধিও চুপ থাকতে পারে না, চোখ বন্ধ হয়ে আসে আস্তে আস্তে। তারপর আরিয়ানের পেছনের ছোট চুলগুলো শক্ত করে মুঠোয় নিয়ে নেয় সে। আরিয়ান রিদ্ধির রেসপন্স দেখে মুচকি হেসে আরো কাছে টেনে আনে, কিন্তু তাদের ভালোবাসাবাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ রিদ্ধির বোনেরা ঘুম থেকে তাদের খোঁজ করতে করতে এদিকেই চলে এসেছে অনেকটাই। এখন ছেড়ে না দিলে মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। মুখে একটা বিরক্তির ছাপ নিয়ে রিদ্ধিকে ছাড়তে বাধ্য হয়। রিদ্ধি আরিয়ানের মুখ দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু পরক্ষণেই কিছুক্ষণ আগের কথা ভেবে লজ্জায় লাল হয়ে গেল সে। আর ও এতক্ষণ কি করলো এটা ভেবে আরো লজ্জায় লাল, নীল, কালো, সবুজ ইত্যাদি রং হতে লাগলো। আরিয়ান বিরক্তি মুখে ব্যালকনির গেটে একবার তাকিয়ে দেখে এখনো কাছাকাছি আসেনি, তবে যে কোনো মুহূর্তে চলে আসবে। ওদিক থেকে চোখ এনে রিদ্ধির দিকে চোখ পড়তেই রিদ্ধির লজ্জা মাখা মুখে চোখ আটকে গেল তার। রিদ্ধির কানের কাছে বলতে লাগলো, সুইটার, তুমি যেভাবে লজ্জা পেয়ে তোমার মুখ লাল রং ধারণ করেছে, আমার তো এখন আপেল না টমেটো ভেবে খেয়ে নিব। ও তোমার বোনগুলো আসার টাইম পেল না, আমার রোমান্সে ব্যাঘাত ঘটালো। ধ্যাত, তবে তোমার ওই সুইটিস্ট লিপস দুটোতে হারিয়ে গিয়েছিলাম। উফ, আরেকবার দাও না প্লিজ প্লিজ। আমার ঠোঁটে স্বাদটা এখনো লেগে আছে। কি মিষ্টি ছিল। ওরা না আসলে আজ তুমি ছাড়া পেতেই না। ইস, সকাল সকাল মিষ্টি তো আজ থেকে আমার প্রতিদিনের খাবার। সব ছাড়া যাবে, এটা ছাড়া যাবে না। ইস, তুমি তো লজ্জায় লালে লাল হয়ে গেছো। উফ, এই অসভ্য লোকটা কি খারাপ, ছি। আমাকে আর কত লজ্জা দেবে খোদা। লজ্জায় আমি কোথায় লুকাই বুঝতে পারছি না। আরিয়ান আবার আশপাশ একটু ভালো করে দেখে নিল। রিদ্ধির বোনগুলো রুমের মধ্যে ওদের ডাকাডাকি করছে। ও, আরিয়ান তো গেট অফ করেছে, মানে বাইরে থেকেই ডাকছে, তাই আস্তে আস্তে আওয়াজ আসছে, তবে শোনা যাচ্ছে যে ওদের ডাকছে। আরিয়ানের কথাটা মনে পড়তেই আবারও রিদ্ধিকে টেনে রিদ্ধির ঠোঁট ডুবিয়ে দিল। রিদ্ধি তো হঠাৎ এমন হয়
ভয় পেয়ে গেছে। তারপর ছোটার জন্য আরিয়ানকে হাত দিয়ে আরিয়ানের বুকে মারতে থাকে, কিন্তু আরিয়ান তো আরিয়ানই, সে তো তার কাজ এক মনে করেই চলেছে, খুব তৃপ্তি সহকারে মন ভরে খেয়েই। তারপর ছাড়লো। তারপর রিধির কপালের সাথে কপাল ঠেকিয়ে হাতে হাত রেখে দুজনেই হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর আরিয়ান রিধির কপালে চুমু দিয়ে ঠোঁট শব্দ করে একটা চুমু খায়। আরিয়ান রিধির ঠোঁটে হাত দিয়ে স্লাইড করতে করতে রিধিকে বলে ওঠে, জান, তোমার এই নরম ঠোঁটে কি আছে? আমার ঠোঁটে একবার চুমু দিলে আর ছাড়তে মন চায় না। মধু দিয়ে ভরা তোমার রসালো ঠোঁট, একবার স্বাদ নিলে মনে হয় আবারও ডুবে চাই ওতে। ওই স্বাদ মরণের পরও লেগে থাকবে, এমনই স্বাদ। ছি, কথার কি ছিরি, কি লুচুরে বাবা, এমন করে কেউ বলে? আচ্ছা, লোকটা আমার এখন বিরক্ত লাগে না কেন? এটাই হয়তো কবুল শব্দের শক্তি। আর অন্য কেউ হলে এতক্ষণ ওরে থাপড়িয়ে চুল ছিঁড়ে ওর খবর করে দিতাম, কিন্তু ওনাকে পারি না। কেমন জানি ওনাকে দেখলে সব গুলিয়ে ফেলি। ছি, এসব কি বলছেন? প্লিজ ছাড়ুন আমাকে, ওরা ডাকছে অনেকক্ষণ থেকে। আমাকে না পেলে ভয়ে খেয়ে যাবে। এত বড় বাড়িতে একাই আছে। না, আর একটু থাকি না প্লিজ। প্লিজ ছাড়ুন, এবার রোদ লাগছে অনেক। ও হ্যাঁ, তাই তো। আমি আর এক মুহূর্ত থাকবো না। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না এই রোদে? ইস, ঘেমে গেছে আমার পরীর মতো বউটা, কত কষ্ট দিয়ে ফেললাম। এসব বলেই আরিয়ান তাড়াহুড়ো করে রিধিকে কোলে নিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। আরে আরে, কি করছেন? কোলে নিলেন কেন? না, ছাড়বো না। আমি থাকতে তোমার কষ্ট করে হাঁটতে হবে কেন? এই রোদে তোমাকে আর এক মুহূর্ত এখানে রাখবো না। তুমি আমার জান, তোমার কষ্ট সোজা আমার বুকে গিয়ে লাগে। উফ, এই লোকটা আমাকে নিয়ে কেন এত পজিটিভ বুঝি না। মানুষ কি সত্যিই কাউকে এতটা ভালোবাসতে পারে? ইস, কি সুন্দর চেহারা। মনে হচ্ছে তার চেহারা দিয়ে নুরানি বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ তাকে নিজ হাতে কি সুন্দর করে গড়েছেন। এই মানুষটাই নাকি আমার সব। সত্যিই কি আমি এত ভাগ্যবান? উনি নিশ্চয়ই কত মেয়ের ড্রিম বয়, আর এই ইনিটাই আমার শুধুমাত্র। হঠাৎ কিছু পাওয়া, নিজেও ভাবতে পারিনি নিজের জীবনে এমন কিছু পাবো, এত ভালোবাসা পাবো। কি সুন্দর বডি তার। টি শার্টের গলা দিয়ে ফর্সা বুকের লুমগুলো উকি দিচ্ছে। নিজের অজান্তেই হাত দিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর রুমের বেডের উপর বসিয়ে গেট খুলে দিল, আর রিধির বোনেরা হুড়মুড় করে ঢুকে পড়লো রুমের ভিতর। কাঁদো কাঁদো ভাবে তারা বলতে লাগলো, আপি, তুই গেট খুলছিলে না কেন? জানিস আমরা কত ভয় পেয়ে গেছিলাম। ও কিছু না বোন, ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসি। ততক্ষণে আরিয়ান ফ্রেশ হয়ে গোসল সেরে চলে আসে, আর রিদ্ধির বোনেরা তাদের রুমে যায়। এদিকে রিদ্ধি আরিয়ানকে দেখে ভীষণ খায়। আরিয়ানের টাওয়েল পরে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। আরিয়ানের মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কিছু পানি বুক বেয়ে পড়ছে, বুকের লোমগুলো লেপ্টে আছে পানিতে। রিদ্ধি পলকহীন ভাবে চেয়ে আছে। আরিয়ান আয়নার সামনে গিয়ে মিররে রিদ্ধিকে দেখে তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান মুচকি হেসে আস্তে আস্তে রিদ্ধির একদম সামনে এসে দাঁড়ায়, কিন্তু রিদ্ধির সেদিকে কোনো ধ্যানই নেই। সে তো হা করে আরিয়ানকে খুঁটে খুঁটে দেখতে ব্যস্ত। আরিয়ান এবার কিলার স্মাইল দিয়ে রিদ্ধির ঠোঁটে চুমু বসিয়ে দিল। এবার রিদ্ধির হুঁশ আসলো, বাট লেট করে ফেলেছে ও। এখন তো আরিয়ান ছাড়বেই না। প্রায় অনেকক্ষণ পর ছাড়লো। রিদ্ধি আরিয়ানের দিকে রাগী লুক নিয়ে তাকায়, কিন্তু আরিয়ান তো তার বাঘা হাসি দিতে ব্যস্ত। ছি, আপনি খুব খারাপ। আমি এখনো ফ্রেশ হইনি, আর আপনি বারবার শুধু আমাকে ইয়ে করছেন। রাগে ফুসতে ফুসতে রিদ্ধি বলল, ইয়ে কি করছি জান, আবার বাঁকা হাসি দিলাম। মানে বোঝেন না, আমি এখনো ফ্রেশ হইনি। ব্রাশ না করে এসব কি করছেন? ও, তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি ব্রাশ করে আসার পর করবো, তাই তো? ই, আমি এটা বলতে চাইনি। ই, তাহলে কি বলতে চাইছিলা? দেখ, ভাল লাগে না। বলেই রিদ্ধি দ্রুত একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে দৌড় দিল। আরিয়ান হাসতে হাসতে বলল, আরে আসতে যান, পড়ে যাবা তো। রিদ্ধি ওয়াশরুমে ফ্রেশ হয়ে গোসল করে এখন ভেজালে পড়ে গেছে। বের হবে কেমনে বুঝতেই পারছে না, কারণ ও তো শাড়ি নিয়ে এসেছে। আজ তো মায়ের বাসায় যাবে, সেহেতু নতুন বউ হিসেবে শাড়ি পরা লাগবে, কিন্তু ও তো শাড়ি পরার কোনো বিন্দু মাত্র ধারণা নেই। জানতেন কি করছে এতক্ষণ ধরে? বের হয়ে আসো জলদি, আমাদের ওখানেও তো বের হতে হবে, লেট হয়ে যাবে। উফ, এটাই কম ছিল এখন। এভাবে কিভাবে বের হব এখন? উনিও তো রুম থেকে বের হয়নি। এখন আমার কান্না পাচ্ছে। আরিয়ান তো আবার দরজায় বাড়ি দিতে শুরু করেছে। রিদ্ধির লেট দেখে সে ভয় পেয়ে গেছে। কিছু হলো না তো আবার ওর? জান জান, কথা বলো না কেন? গেট খুলো, আমার কিন্তু ভয় করছে। তুমি বের হও, না হলে গেট
ভেঙে ফেলবো আমি। আরিয়ানের জ্বালায় রিদ্ধি ভয় পেয়ে তাড়াতাড়ি শাড়ি কোনো রকম পেঁচিয়ে বেরিয়ে আসে। আরিয়ান রিদ্ধিকে দেখেই তাড়াতাড়ি জড়িয়ে ধরে। জান, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, দেখি তোমার কিছু হয়নি তো জান? আরিয়ান রিদ্ধিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে, কিন্তু ও খেয়াল করেনি যে রিদ্ধি শাড়ি পরেছে, যেভাবে কেউ দেখলে গড়াগড়ি খাবে, হাসতে থাকবে। রিদ্ধি চুপচাপ শাড়ি খামচে দাঁড়িয়ে আছে শক্ত হয়ে। রিদ্ধি সারা না পেয়ে থমকে ওঠে আরিয়ান। কি হলো, কথা বলো না কেন? কি হয়েছিল, বের হচ্ছিলে না কেন? তুমি জানো না তুমি আমার জান, তোমার কিছু হলে আমি মরে যাব। আরিয়ানের এই কথায় রিদ্ধি চমকে ওঠে, আরিয়ানের দিকে তাকায়। রিদ্ধি হঠাৎ করেই কান্না করতে শুরু করে দেয়। কি হলো জান, করো কেন? কি হয়েছে আমার সোনাটার? দেখি, তাকাও আমার দিকে। শাড়ির জন্য দেরি হচ্ছিল। কান্না করতে করতে কোনো রকমে বললো। ইস, এই জন্য দেরি করতে হবে? রিদ্ধির দিকে তাকিয়ে দেখে কোনো রকম শুধু শাড়ি পেঁচিয়ে রেখেছে। দেখি এদিকে তাকাও জান। এই সামান্য কারণে আমার জানটা তার মুক্তোর মতো পানিগুলো মাটিতে ফেলে নষ্ট করে ফেলছে। আমার বউটা শাড়ি পরতে পারে না তো কি হয়েছে, তার জন্য এই আমি আছি তো। দেখি আসো, আমি পরিয়ে দিব। চোখের পানি মুছে ইউটিউব দেখে শাড়ি পরাতে যায়, আর রিদ্ধি আরিয়ানের হাত থেকে মোবাইল নিয়ে নেয়। কি হলো, নিলে কেন? দাও, না হলে পরিয়ে দিব কেমন করে? না, আপনি দেখবেন না। ছি, ওই মেয়েটার পেট দেখা যায়, আপনি ওদিকে তাকাবেন না। এই বলে রিদ্ধি আরিয়ানের চোখ ঢেকে দেয়। আরে আরে, কি করছো? না দেখলে কেমন করে তোমার শাড়ি পরাবো বলো? আমি তো কখনো কাউকে দেখিনি পরাতে, বা পরাইনি কখনো। না, না, তবুও দেখতে দিব না। আপনি ওদিকে তাকাবেন না, আপনি আমার দিকে তাকান। ওই মেয়ের নাভি দেখা যায়। আপনি আমাকে দেখবেন, আমার নাভি দেখবেন। আমি থাকতে ওকে দেখবেন কেন? আরিয়ান এসব কথা শুনে হা হয়ে তাকিয়েছিল, আর বুঝতে চেষ্টা করে রিদ্ধি এসব কি বলছে। পরে একটা শয়তানি টেডি স্মাইল দিয়ে বলে ওঠে, আচ্ছা, দেখবো না, শুধু তোমার নাভি দেখবো। কই দেখাও দেখি, এখনই দেখবো। আরিয়ান যখন এসব বলে তার কিছুক্ষণ পরেই ওর খেয়াল ও কি সব বলছিল। ছি ছি, কি সব বললাম আমি? কই দাও দেখি। তুমি দেখতে না দিলে কিন্তু আমি ওই মেয়েটার দেখবো এখন। ওই মেয়ের দেখা বলায় রিদ্ধির আবার মেজাজ গরম হয়ে যায়। ওর দেখবে কেন? না না না, দেখতে দিব না। না না, এই মেয়েকে দেখতে দিব না, কখনোই না। দু হাতে আরিয়ানের চোখ ঢেকে ফেলে। মুস্কি এসে আরিয়ান, আচ্ছা জান, ওর দেখবো না, আমি তো আমার মিষ্টি পরিবউটার দেখবো। হ্যাঁ হ্যাঁ, আমার দেখান। বলে। রিদ্ধি রাগে কি বলছে নিজে জানে না, আর আরিয়ান তো মজা নিচ্ছে। রিদ্ধি তো পেটের শাড়ি সরিয়ে ফেলেছে। আরিয়ানের তো মাথা খারাপ অবস্থা। এই মেয়ে তো রাগে পাগল হয়েছে, আর ওকেও পাগল করছে। আরিয়ান রিদ্ধি নামিতে চুমু খেয়ে সরে পেটের শাড়ি নামিয়ে দেয়। আরিয়ানের ঠোঁটের স্পর্শে রিদ্ধি চমকে ওঠে আর কেঁপে ওঠে। পরে কি বলেছে মনে করে লজ্জায় লাল হয়ে যায় রিদ্ধি। আরিয়ান নিচে থেকে দাঁড়িয়ে রিদ্ধির কানের কাছে বলে, আজ তো তুমি আমায় পাগল বানিয়ে দিতে জান। উফ। আর আচ্ছা, আর লাল নীল কালো হতে হবে না, আমি রাসেলের বোন রাইমাকে পাঠিয়ে দিচ্ছি। ও তোমাকে শাড়ি পরিয়ে দিবে। আমাকে তো আর অন্যের নাভি দেখাতে দিবে না, তাই বউকেও নিজ হাতে শাড়ি পরার সুযোগ পেলাম না। তারপর আরিয়ান রাসেলের বোন রাইমাকে পাঠিয়ে দিতে বলল। ওদের জন্য পাশেই ফ্ল্যাট দেওয়া হয়েছে, ওখানেই তারা দুই ভাই বোন থাকে। রাইমা সরে আসার আগেই আরিয়ান সরে গেছে। আসলে মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করে না আরিয়ান, দূরে দূরে থাকার চেষ্টা করে। রাইমা এসে আরিয়ানের রুমে যায়। আরিয়ান রাইমার ক্রাশ। আরিয়ানকে রাইমার খুব ভালো লাগে। এই আরিয়ান না থাকলে তাদের ভাই বোনের জীবন এত সুন্দর হতো না। আরিয়ানের জন্য তারা আজ এই অবস্থায় আছে। রাইমা মনে মনে আরিয়ানকে ভালোবাসে। আরিয়ান বিয়ে করেছে শুনে খুব কষ্টও পেয়েছিল। রাইমা দেখতে খুব সুন্দর, দুধে আলতা গায়ের রং। রিদ্ধির 3 বছরের বড় রাইমা। বেশ কয়েক বছর আগে একদল রাইমাকে দেখে কিডন্যাপ করে বিক্রি করার প্ল্যান করে। যেহেতু রাইমা খুব সুন্দরী, তাই বিদেশে পাচার করলে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। তখন সে বিপদ থেকে আরিয়ানই উদ্ধার করেছিল তাকে। সেই কিডন্যাপের লোকগুলো রাইমার বাবা মাকে মেরে ফেলে, আর ওর বড় ভাই রাসেল তখন চাকরির জন্য অন্যের দুয়ারে কড়া নেড়ে বেড়াচ্ছিল। তাদের এই বিপদের সময় আরিয়ান রাসেলকে বডিগার্ড হিসেবে নিযুক্ত করে তার গার্ড করে নেয়, আর তার পাশেই ফ্ল্যাট দেয়। রাসেল যেখানে যায় রাইমাকে সাথে রাখে। আরিয়ানের আশেপাশে কোনো নাগালেই কোনো মেয়ে নেই, তাই রাইমাকে কারো কাছে রাখার জায়গা নেই। রাসেল তো আরিয়ানের কাছেই থাকে বেশি, তাই আরিয়ানের কাছে পারমিশন নিয়ে ওর সাথেই রাখে। আলাদা রুমে দেয়া হয় ওদের, তবে দূরেই রাখে। কিন্তু আরিয়ানকে দূর থেকে লক্ষ্য করে সবসময় রাইমা। রিদ্ধিকে বিয়ে করে ফেলায় কষ্টের সাথে তার হিংসাও হয়,
কারণ সে এত সুন্দরী, তবুও তাকে এক নজর ঘুরেও দেখে না। কিন্তু রিধি এতটাও সুন্দর না, তবুও ওর প্রেমে পাগল আরিয়ান। রিধিকে রুমে দেখে রিধি দিকে তাকিয়ে ওর মন খুব জ্বলছিল। এই মেয়েটার মধ্যে কি আছে যা ওর মধ্যে নেই? রিধির সাথে তেমন কথা বলেনি রাইমা। রিদ্ধি মনে মনে নিজে বকবক করে যাচ্ছে। তা বকছে উল্টাপাল্টা নিজেই জানে না। কি বকছে উল্টাপাল্টা নিজেই জানে না। রাইমা রিদ্ধির কোমরে হাতে ঘষা লাগায় রিদ্ধি খিলখিল করে হাসতে লাগলো। রাইমা কিছুক্ষণ হা করে ওর হাসির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটা উজ্জ্বল সামলে হলেও চেহারাটা বেশ মায়ায় ভরা, চোখগুলো খুব সুন্দর, কারো কাজল যেন আরো সুন্দর লাগছে। এখন কেমন বাচ্চার মতো হাসছে মেয়েটা। কোমরে সে আবার ঘষা দিল, আর রিদ্ধি আবার সুরসুরি লাগায় লাফাতে লাগলো আর হাসতে লাগলো খিলখিল করে। রাইমার এতক্ষণ রিদ্ধিকে সহ্যটা হলেও এখন কেন জানি খুব ভালো লাগছে। মেয়েটার নিষ্পাপ হাসি, তার চাহনি দেখে কি অমায়িক দেখতে লাগছে। আরিয়ান হাসির আওয়াজ পেয়ে গেটের কাছে এসে লুকিয়ে লুকিয়ে মুগ্ধ হয়ে রিদ্ধির মুখ ছাড়া হাসি উপভোগ করছিল। বারবার নড়াচড়া করায় শাড়ির পিন আপ করতে গিয়ে ফুটো হয়ে যায়, আর আরিয়ান ওতেই ব্যাস। রিদ্ধির সামান্য এর জন্য বুকের সুচ লাগায় একই ব্যথা। এটা শুনেই দ্রুত উত্তেজিত হয়ে রিদ্ধির কাছে যায়। ফেলে দিয়েই রিদ্ধির জন্য জলদি ফার্স্ট এড বক্স নিয়ে এসে একটা ওয়ান টাইম হ্যান্ডি প্লাস লাগিয়ে দিল, আর ওখানে একটা গভীরভাবে চুমু দিয়ে রিদ্ধিকে হালকাভাবে জড়িয়ে ধরল। রিদ্ধি আরিয়ানের ধমক খেয়ে আরিয়ানকে খামচে ধরে আছে। রাইমা এতক্ষণ হা হয়ে তাকিয়েছিল। ইস, কি ভালোবাসা! সামান্য লাগায় এত কিছু। মেয়েটা কি ভাগ্যবতী। ওইও তো হতে পারতো সে জায়গায়, কেন হলো না সে? খুব আফসোস হচ্ছে তার। আরিয়ানের হঠাৎ রাইমার দিকে চোখ যায়। রিদ্ধি দেখলো যে মেয়েটা বিনা কারণে বকা খাচ্ছে, তাই সে আরিয়ানের টি শার্টের কোনা ধরে ডাকে। আরিয়ান বুঝতে পেরে রিদ্ধির দিকে তাকিয়ে বলে, তারপর একটা স্কেল দিয়ে টিচারদের মতো করে রাইমাকে হাত পাততে বলে। রাইমা ভয়ে ভয়ে কাবা ভাবে হাত পাতে, আর আরিয়ান স্কেল দিয়ে এক বাড়ি মারে। এতেই রাইমা ভয়ে কান্না করা শুরু করে দেয়। তারপর আরিয়ান রিদ্ধির দিকে তাকিয়ে দেখে বেচারি ভয় পেয়ে গেছে, তবুও টি শার্টের কোনা ছাড়েনি, বাচ্চাদের মতো ধরেই আছে। আরিয়ানের একটু পর খেয়াল হলো শাড়িটাই রিদ্ধিকে অপসরি লাগছে। আরিয়ান রিদ্ধির জন্য আনা বেরি ফুলগুলো রিদ্ধির খোপায় গুজে দিল। তারপর পেছন থেকে জড়িয়ে ধরে রিদ্ধির খোপায় মুখ গুজে বেলি ফুলের সুগন্ধি নিতে থাকে। কিছুক্ষণ থাকার পর গলায় একটা চুমু দিয়ে রিদ্ধির কপালে কপাল রেখে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বড় বড় নিঃশ্বাস ছেড়ে কপালে চুমু দিয়ে বলে ওঠে। তারপর আরিয়ান রিদ্ধির হাত ধরে হাঁটা শুরু করে, কিন্তু রিদ্ধি প্রথম শাড়ি পরায় হাঁটতে পারছে না। বারবার আঁচলও সরে যাচ্ছে, পিন না থাকে। বারবার ঠিক করে হাঁটতে গিয়ে হাতে টান পড়ায় আরিয়ান ঘুরে দেখে রিদ্ধি শাড়ি ঠিক করছে। আরিয়ান কি ভেবে যেন রিদ্ধিকে কোলে তুলে নিল, তারপর নিচে গিয়ে বসে। আরিয়ান রিদ্ধিকে নিজের কোলে বসিয়ে খাইয়ে দিতে থাকে। তা দেখে রিদ্ধির বোনেরা মুখ টিপে হাসছে। রিদ্ধির চোখ গরম করে তাকিয়েও লাভ হয় না। আরিয়ান রিদ্ধিকেও খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। ওদের কিছুক্ষণ বসতে বলে খুব দ্রুত আরিয়ান উপরে উঠে সাদা শার্টের সাথে গাঢ় নীল ব্লেজার আর গাঢ় নীল প্যান্ট পরে নিল। চুলগুলো জেল দিয়ে সেট করে গায়ে হাতে কালি মেখে নিল। হাতে দামি একটা ঘড়ি পরতে পরতে নিচে নেমে আসলো। রিদ্ধি আরিয়ানকে দেখে হা হয়ে তাকিয়ে থাকলো। আরিয়ান রিদ্ধিকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে কপালে চুমু দিয়েই হাত ধরে টানতে লাগলো। রিদ্ধি আরিয়ানের হঠাৎ চুমু দেয় থতমত খেয়ে গেছে। রিদ্ধিকে গাড়িতে তুলে দিয়ে রিদ্ধির বন্ধের পিছনে বসিয়ে সামনে এসে ড্রাইভিং সিটে বসে বলেছে। তারপর দেখলো রিদ্ধি এখনো বেল্ট লাগায়নি। রিদ্ধির কাছে গিয়ে বেল্ট লাগানোর জন্য গেল। রিদ্ধি তো ভয় পেয়ে গেছে, না জানি কি করবে। আরিয়ানের নিঃশ্বাসগুলো রিদ্ধির মুখে আছড়ে পড়ছে। রিদ্ধি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। আরিয়ানেরও ঘোর লেগে গেছে রিদ্ধিকে দেখে। একটু একটু রিদ্ধির আরো কাছে এগিয়ে যায়। হাফ ইঞ্চি ফাঁক আছে এমন সময় রিদ্ধির বোনেরা কি কথা নিয়ে জোরে হেসে ওঠে। তখন আরিয়ানের ঘোর কেটে গিয়ে সরে আসে রিদ্ধি থেকে। আরিয়ান ড্রাইভ শুরু করে। আরিয়ানের গাড়ির পেছনে আরো একটা গাড়ি আছে। আজ বেশি গার্ড আনায়নি, তাই একটাই গাড়ি যাবে। আরিয়ান রিদ্ধির দিকে তাকিয়ে দেখলো রিদ্ধির বাইরের জানালার কাজ খুলে তাকিয়ে আছে। রিদ্ধির ছোট ছোট চুলগুলো চোখে মুখে পড়ে মায়াময় মুখটা দেখতে অসাধারণ লাগছে। কিছুক্ষণ পরেই রিদ্ধির বাসায় পৌঁছে গেল। রিদ্ধির বাসায় তো জমকালো আয়োজন। ওদের দেখেই সবাই জামাই এসেছে বলে দৌড়ে আসলো। আরিয়ান এত মানুষের মধ্যে ঘাবড়ে গেছে অনেক। রিদ্ধির হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। কপালে ফোটা ফোটা ঘামগুলো শ্যামলা কালি দেয়া শরীরেও রোদের আলোয় ঝলমল করছে।
কিছুক্ষণ পরেই সবাই ফুলের ডালা নিয়ে হাজির। বাড়ির মেয়েরা, ভাবিরা, প্রতিবেশী মেয়েরাও এসেছে। সবার মুখে এক কথা, হৃদিকে এভাবে লুকিয়ে বিয়ে দিয়েছে। দেখ কত ভালো বড়লোক জামাই পেয়েছে। ছেলেটা শ্যামলা হলেও কি হ্যান্ডসাম, লম্বা চওড়া ফিটফাট বডিওয়ালা, একেবারে হিরোর মতো দেখতে। কিন্তু দেখে মনে হচ্ছে শরীরের রংটা কেমন নকল নকল লাগছে, কালি লাগানোর মতো। আরেকজন বলে উঠল, ও মা রে, ওই ছোকরা 2টা পিস্তল হাতে খাড়াই আছে। কোনো প্রেসিডেন্ট নাকি কাকলির মা? মনে হয় ওইগুলোর বডিগার্ড কয় সকিনার মা। ওই তো টিভিতে সলেমান খান সিনেমা কইরাছিল, করে না কাপড় নায়িকা আসছিল, ওতে দেখছিলাম এরাম কালার ড্রেস পরে আসিল ওখানে। ওরে খোদা, কি বড়লোক বেডা, বডিগার্ড লইছে। সব মেয়েরা চিল্লাচিল্লি করছে। কি হ্যান্ডসাম ইয়ার, এরকম একটা জামাই যদি পাইতাম। ঋতির কপাল কত ভালো রে, এটাকে কোথায় যে পেলো। আগে আমি পেলে পটাই ফেলতাম। ইস, আমি তো ফিদা হয়ে গেলাম। ঋদ্ধিরে দেখে তো মন আমার জ্বলতেছে। ওই বিয়াদব মেয়ে, এতক্ষণ আমাকে বকে নিজেই নজর দিচ্ছিস কুত্তি, লুচু মাইয়া। রিদ্ধি আর আরিয়ানকে নিয়ে ড্রয়িং রুমে আসলো। রিদ্ধি নিজের রুমে যাওয়ার জন্য আরিয়ানের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে, বাট আরিয়ান আরো শক্ত করে ধরে রাখছে। প্লিজ ছাড়ুন না, রুমে যাব একটু। চোখ রাঙিয়ে আরিয়ান বলল, না, তুমি আমার সাথেই থাকবে। এক মুহূর্ত তুমি কোথায় যাবা না, গেলেও আমি সাথে যাব। রুমে যাবা তো আমিও সাথে যাব। প্লিজ এদের সবাইকে এখান থেকে সরাও, আমার খুব আনইজি ফিল হচ্ছে। কিন্তু এরা এখন আপনাকে ছাড়বে না, আপনি তাদের নতুন জামাই। এসব কথা বলতে বলতেই রিদ্ধির কাজিনরা সাথে আশেপাশের আরো অনেকে। জিজু জিজু, বউকে এখন একটু সাইডে রেখে শালির দিকেও একটু নজর দিন। বউ তো সারা জীবন সাথে আছে, আমরা তো আর থাকবো না। ওই ঋদ্ধিশ্বর, জামাইয়ের সাথে চিপকে বসে আছিস, পরে বসিস, পারলে কোলেও বসে থাকিস, কিন্তু এখন সর। আচ্ছা আচ্ছা, ছাড়ছি তো। তোরা খুব শয়তান হয়ে গেছিস, পরে তোদের দেখে নিব। দেখবি তো দেখ, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না। আমাদের জিজু আমাদের রক্ষা করবে। জিজুর চামচি আসছে রে। আরিয়ান কিছু না বলে রিদ্ধির হাত ধরে আছে। এদিকে মেয়েগুলো আরিয়ানের সাথে ঘেঁষে বসে আছে আরিয়ানের হাত ধরে। আরিয়ানের খুব অস্বস্তি লাগছে, ঘামতে শুরু করেছে সে। রিদ্ধির কাছে আরো চিপকে যায় সে, তবুও মেয়েগুলো চলেই আসছে তার কাছে। আরিয়ানের এবার মেজাজ গরম হয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হতে লেগেছে। চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে রাগ কন্ট্রোল করছে সে। রিদ্ধি ছাড়া সে কোনো মেয়ের সংস্পর্শে আসেনি, কিন্তু এখন এই গায়ে পড়া মেয়েগুলোর সাথে বসে আছে ভদ্রতার খাতিরে। আরিয়ান সাথে 6 জন গার্ড নিয়ে এসেছিল। 2 জন গেটে আছে, 2 জন আরিয়ানের সাথে, আর 2 জন চারদিকে নজর রাখার জন্য ঘোরাফেরা করছে। রাসেল আর জাহাদ, এদেরও অবস্থা খারাপ। কিছু মেয়ে ওদেরকেও ডিস্টার্ব করছে, এখানে কোনো কিছু বলতেও পারছে না। রিদ্ধি প্লিজ এদের থেকে আমাকে উদ্ধার করো, আমার আর সহ্য হচ্ছে না। রেগে গেলে কিছু করে ফেলবো, তখন খারাপ দেখাবে ব্যাপারটা। আরিয়ানের কড়া কথা শুনে রিদ্ধি আরিয়ানের দিকে তাকায়, দেখে চোখ মুখ লাল করে শক্ত করে বসে আছে সে। বোঝা যাচ্ছে খুব রেগে আছে। রিদ্ধি কি করবে বুঝতে পারছে না। ওরা তো জানে না ও কেমন, তাই ওর সাথে এগুলো করছে। হঠাৎ রিধিকে দেখে ডাক দিল, একমাত্র সেই উদ্ধার করতে পারে। রিধিকে বলার পরও রিধিকে কিছু করতে হলো না। তার আগেই তার মা আর চাচি নাস্তা নিয়ে এসেছে। নাস্তা করার পর তাদের রেডি হতে বললো। রিদ্ধি রুমে ড্রেস রাখা আছে, এখন তাদের জন্য ছোট করে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। বাইরে স্টেজ করছে খুব সুন্দর করে। সায়ান ওদিকেই ব্যস্ত। আরিয়ান এখান থেকে বের হতে পারবে ভেবে একটু স্থির হলো। তারপর অল্প নাস্তা করেই উপরে রিদ্ধির রুমের দিকে হাঁটা দিল। রিদ্ধির রুমে গিয়ে গেট বন্ধ করে রিদ্ধিকে জড়িয়ে ধরলো শক্ত করে। রিদ্ধিই একমাত্র যে তাকে শান্তি দিতে পারে। এতক্ষণ খুব অশান্ত হয়েছিল, এখন শান্তি লাগছে কিছুটা। কি হলো, ছাড়ুন, ফ্রেশ হয়ে রেডি হতে হবে তো। আর একটু প্লিজ। তুমি এই বুকে আসলেই যেন আমার কেমন লাগে, মনে হয় যেন মরুভূমির বুকে বৃষ্টির পানি পড়ে শীতল করে দিচ্ছে। আচ্ছা যাও, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি। কপালে একটা চুমু দিয়ে ছেড়ে দিল। তারপর দেখলো 2 জনের সেম ডিজাইনের হলুদ রঙের ড্রেস রাখা, খুব সুন্দর দেখতে। আরিয়ান মনে মনে ভাবলো, রিদ্ধিকে এই ড্রেসে হলুদ পরি লাগবে। ইস, কখন যে দেখবো তাকে। এসব সম্পর্কে আইডিয়া খুব কম, তবুও যতটুকু পারলাম দিলাম। ভাবছিলাম এসব দিব না, তবুও মনে হলুদ আর রিসিপশন দেওয়া উচিত না হলে কেমন দেখায় আবার। পাঠক পাঠিকেরা আরিয়ান আর বৃদ্ধির গায়ে হলুদে চলে আসবে, কিন্তু হলুদ দিয়ে ভূত বানাতে হবে, তাই না? কালকে আরিয়ানের পাগলামি দেখার জন্য সবার কোমরে
আঁচল বেঁধে রেডি হয়ে যাও। এখন গুড নাইট। তুই জানো কি জান, আমার এই কঠিন হৃদয়ের ছোট্ট একটি অংশ কিন্তু এর বিস্তৃত অনেকটা জোরে। তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার হঠাৎ পাওয়া ভালোবাসা। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভিতরটা ছটফট করে, পাগল হয়ে যায় আমি। মনে হয় যেন এই বুঝি হারিয়ে ফেলবো তোমায়। আরিয়ান এসব ভাবতে ভাবতে রুমের চারদিকে একবার চোখ বুলালো। ইস, তার বাচ্চা বউ দেখি সত্যি সত্যি বাচ্চা মেয়ে, একদম বাচ্চা মেয়ে। পুরো রুমে বিভিন্ন সাইজের টেডি বিয়ার দিয়ে ভরে রেখেছে। বিছানাটাই পিঙ্ক কালার চাদর বিছানো, পুতুলের ছাপ দেয়া। রুমটায়ও পুতুলের আর্ট করা আছে। প্রায় সবকিছুই বেবি পিঙ্ক কালারের। রুমটা মাঝারি সাইজের, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রুম। বেডের পিছনে ঋদ্ধির খুব সুন্দর বড় করে ছবি টাঙানো আছে একটা। রুমটা দেখলে মনেই হয় না এখানে এত বড় একটা মেয়ে থাকে। বাচ্চাদের রুম এমনই হয়। আর বাচ্চা বউ তাই তার নিজের রুম এমন করে রেখেছে। 2 দিন পর নিজে একসময় মা হবে, আর দেখো তার মধ্যে বাচ্চা মেয়েতে ভরপুর বলেই মুচকি হেসে উঠলো। ঋদ্ধির বোন রিধি এসে দেখে আরিয়ান রেডি হয়নি, তাই বলল সে, জিজু তুমি রেডি হওনি এখনো? না মানে আসলে তোমার বোন ওয়াশরুমে, তাই। আচ্ছা চলেন অন্য রুমে রেডি হয়ে নিন, সময় বেশি নেই। আচ্ছা চলো। আরিয়ান অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করলো। আরিয়ান তার পাঞ্জাবিটা পরে নিল। হলুদের উপর এক সাইডে সাদা পাথরের ডিজাইন করা, একদম ইউনিক ডিজাইন, খুব সুন্দর দেখতে। পাঞ্জাবিতে ধুতি পাজামা আছে সাদা রঙের, পায়ে নাগরা গোল্ডেন কালারের। চুলগুলো হালকা খাড়া করে নিল জেল দিয়ে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি। পাঞ্জাবির হাতাটা উপরে অনেকটাই গুটিয়ে নিল। ওয়াও, জাস্ট অসম লাগছে, তাই না? হায় হায়, রাইটার তো পাগল হয়ে গেছে। আরিয়ানকে তো কেউ দেখতেই পাবে না, শুধু কল্পনা করতে পাবে। এদিকে ঋদ্ধি বের হয়ে দেখে আরিয়ান নেই। তখন ভাবলো বাইরে গেছে হয়তো, ভেবেই তার শাড়ির সাথে যা লাগে পরে নিল। তারপর বসে ভাবছে শাড়ি পরবে কেমন করে। কিন্তু বেশিক্ষণ ভাবতে হলো না। পার্লারের লোকেরা তাকে সুন্দর করে বাঙালি সাজে শাড়ি পরিয়ে দিল। আরিয়ানের মতো শাড়িটা হলুদ রঙের উপরে সাদা ডিজাইনের উপর স্টোন বসিয়ে কাজ করা, ব্লাউজ সাদা হলুদ মিক্স ডিজাইন। ফেসে গর্জিয়াস সাজ দেওয়া হয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক। চোখে বেশি আকর্ষণীয় সাজের জন্য একদম অপসরি লাগছে। মাথায় বিভিন্ন ফুলের টাইরা দেয়া। ঋদ্ধির কোমর সমান বড় চুলগুলো পেঁচিয়ে তাতে ফুল দেয়া। সামনে কিছু ছোট চুল ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে দারুণ লাগছে। গলায় বেলি আর লাল সাদা গোলাপ মিক্সড করে মালা দেওয়া হয়েছে বড় করে। হাতে লাল সাদা গোলাপের ছোট মালার মতো ব্রেসলেট, কানেও ফুলের দুল, কোমরে ফুলের বেচা, নাকে ডায়মন্ডের নথ। এটা হারিয়ে দিয়েছে। পায়ে চওড়া নুপুর, একটু হাঁটলেই ঝুমঝুম শব্দে ভরে উঠছে। পায়ে উঁচু হিল। সব কিছু রেডি করে ঋদ্ধির উপর একটা লাল ওড়না দিয়ে তাকে নিয়ে আসা হয়। চারদিকে ওড়না ধরে আছে মেয়েরা, আর মাঝে মাঝে এক অপসরী। আরিয়ান নিচে স্টেজে বসা ছিল। সিঁড়ির দিকে তাকাতেই অপসরীর দেখা মিলল। ঋদ্ধিকে দেখেই দাঁড়িয়ে পড়লো হা করে। পরে হুশ এসেই ঋদ্ধির কাছে গিয়ে একেবারে হিরো স্টাইলে গিয়ে হাত ধরে নিয়ে আসে স্টেজে। সবাই দুজনকে হা করে দেখছে। দুজনকে এত সুন্দর মানিয়েছে। ছেলেরা ঋদ্ধিকে দেখে আর মেয়েরা আরিয়ানকে দেখে গিলে খাচ্ছে যেন। বুড়ো বুড়িরা কেউ ভালো কিছু বলছে আর কেউ খারাপ কিছু। আরিয়ান ঋদ্ধির হাত ধরে বসে আছে, ছাড়তেই চাইছে না। অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আরিয়ান ততবারই চোখ গরম করে তাকায় ঋদ্ধির দিকে। ঋদ্ধি আরিয়ানের কাণ্ডে খুব বিরক্ত হয়ে গেছে। লোকটা এত জ্বালাই কেন তাকে? বেচারি ঋদ্ধি। কিছুক্ষণ পর চিল্লাইতে চিল্লাইতে ঋদ্ধির ফ্রেন্ডরা এসে ঝাপটে পড়ে ঋদ্ধির ওপর। ঋদ্ধি আরিয়ান দুজনেই হতভম্ব হয়ে যায়। তবে আরিয়ানের মেজাজ গরম হয়ে গেছে, কারণ ঋদ্ধির বন্ধুরাও তাকে জড়িয়ে ধরেছে। ও ছাড়া কোনো পুরুষকে ও ছুতে দেবে না তার পরীকে, এটা শুধু তারই অধিকার। ও ঋদ্ধি তো সুপার রুস্তাম নিকলা। হ্যাঁ, একেবারে চুপে চুপে বিয়ের পিড়িতে বসে গেলি। ইয়ার, তোকে দারুণ লাগছে দেখতে। আমি তো ছেলে হলে প্রেমেই পড়ে যেতাম। হাসতে হাসতে মিমি বললো এই কথাটা। এদিকে রিহান মুখ লুটকিয়ে দাঁড়িয়ে আছে। ও সত্যি ঋদ্ধিকে খুব ভালোবাসতো। ঋদ্ধির সাথে ওর বন্ধুত্ব খুব ক্লোজ ছিল। একসাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলে একটা সময়। আরিয়ান হঠাৎ ওদের মধ্যে থেকে ঋদ্ধিকে টেনে নিয়ে তার কাছে নিয়ে আসে। ও ভাই জিজু, ওয়াও জিজু আপনি কি হ্যান্ডসাম, ইস কি বডি, হায় মার ডালা। রীতি না থাকলে আমি বিয়ে করে নিতাম আপনাকে।
ওদের আর কথা বলার সুযোগ না দিয়েই আরিয়ান হঠাৎ রিদ্ধিকে নিয়ে রিদ্ধির আব্বুর কাছে গিয়ে বলল। আঙ্কেল, একটু তাড়াতাড়ি যদি শুরু করতেন সবকিছু। আরিয়ানের কাণ্ডে রিদ্ধি সহ সবাই অবাক হয়ে গেছে। এটা আরিয়ান কত খাচ্চর দেখছেন, হ্যাঁ? উফ, এই অ্যানাকন্ডাটাকে নিয়ে কি করি, একটু শান্তি দেয় না, সব সময় চিপকে থাকে। নিজের ফ্রেন্ডগুলোর কাছ থেকে কেমন করে আনলো, একটু কথা বলার সুযোগই পেলাম না। ভাল লাগে না বাল। শালা হাতি, জিরাফ, বিড়াল, ছাগল, গরু, মহিষ, ভেড়া, উগান্ডা, 4 নাম্বার গাধার বাচ্চা, মুরগি, থলা ইন্দুর, তেলাপোকা, টিকটিকি, আর কি আছে কি আছে, ধুর, মনে পড়ে না। এই লোকটারে উঠায় নাও খোদা, তুমি দড়ি ফালাও, নইলে আমি দড়ি দিই, তুমি টাইন্না নিয়ে তুল্লা নিয়ে যাও। ধুর, এক কাজ করি, ওরে নিয়ে গিয়া কচু গাছে ফাঁসি দেই। নেই, কেল্লা খতম। যান যান, এই যান। এই মেয়ে, কি এত ভাবছো, হ্যাঁ? ধুর, বলেই কোলে তুলে নিয়ে যেখানে হলুদ দেওয়া হবে সেখানে বসিয়ে দিল। সবাই হা করে তাদের দেখছে। রিদ্ধিও হা হয়ে গেছে। ও কি বলবে ভেবেই পাচ্ছে না। আরিয়ানকে ও একটু একটু জানে, সে কেমন। তারপর রিদ্ধির আঁচলে একটা অংশ ধরে বসে থাকলো। সবাই একে একে হলুদ ছোঁয়াতে লাগলো, কিন্তু কোনো ছেলেকে রিদ্ধিকে ছোঁয়াতে দিবে না। কেউ আসলেই রিদ্ধিকে সে আগলে ধরে রাখছে। কি আজব! সবাই মুখ লটকিয়ে আছে আরিয়ানের কাণ্ডে। কেউ কিচ্ছু বলতে পারছে না, কারণ আরিয়ান বলে দিচ্ছে বেশি কিছু করলে রিদ্ধিকে নিয়ে এখনই সে চলে যাবে। রিদ্ধি পারে না, কেঁদে দেয় এখনই। কিছু যদি বলে তাহলে বকা দেবে, না হলে করে তোলে সোজা নিয়ে চলে যাবে। সবার মন ভেঙে যাওয়ায় কোন রকম শুধু কাজ সারলো। আরিয়ান এত মানুষজন আর আশেপাশে এত মেয়ে, তাই তার বেশি অস্বস্তি লাগছে। সে ছোট থেকেই ছেলেদের মধ্যে থেকে এসেছে। এত ঝামেলার পর সবার মুড ভালো হলো, নাচ গানে মেতে উঠলো। একে একে অনেকে বিভিন্ন গানের নাচ দিল, কেউ কেউ গান দিল। আরিয়ানকে আর রিদ্ধিকে কাপল ডান্সের জন্য ডাকছে সবাই। রিদ্ধি যাবে না, আরিয়ান যাবে না করে না পেরে যেতে রাজি হলো, কিন্তু রিদ্ধি মানতেই চাইছে না। পরে আরিয়ান রিদ্ধিকে কোলে তুলেই স্টেজে নিয়ে গেল। সবাই এটা দেখে হু হু করে হাত তালি দিতে লাগলো। কেউ একজন একটা রোমান্টিক সং ছেড়ে দিল বক্সে। আরিয়ান প্রথমে রিদ্ধির কোমরে এক হাত দিল। এমন করায় রিদ্ধির কেমন জানি অনুভূত হলো, আর অন্য হাত দিয়ে রিদ্ধির এক হাত তার কাঁধে দিল, আর আরেক হাত ধরে রাখলো। চোখে চোখ রেখে গানে তালে ড্যান্স আর গানের কথাগুলোর মুভমেন্টও দিতে শুরু করলো। রিদ্ধি শুধু আরিয়ানের সাথে সাথে তাল মিলাতে লাগলো। তাল মিলানো বলতে আরিয়ানই রিদ্ধিকে পরিচালনা করছে। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। जिस बात का तुझको डर है और करके दिखा दूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको चुरा लूंगा तुमसे, दिल में छुपा लूंगा। ऐसे ना मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा तुमसे, दिल में छुपा लूंगा। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন, আমি আবার বেশি জানি না। গানের তালে তালে দুজন ড্যান্স করতে করতে চোখে চোখে হারিয়ে গেল। অন্য সবাইও হারিয়ে গেছে। হারাবে বা না কেন? তাদের ড্যান্স খুব সুন্দর হচ্ছিল। মুগ্ধ হয়ে সবাই দেখছে। রিদ্ধিও মুগ্ধ হয়ে দেখছে আরিয়ানকে। রিদ্ধির মনে আরিয়ানের প্রতি এতক্ষণ বিরক্ত ভাবটা চলে গেছে। এতক্ষণে মাঝে অসংখ্য কিছু ভালো লাগা যোগ হয়েছে। আরিয়ান আর রিদ্ধি এতটাই হারিয়ে গেছে যে তারা বুঝতেই পারেনি তারা একে অপরের কতটা কাছাকাছি, কতটা পাশাপাশি। দুজনের নাক দুটো ছুঁই ছুঁই হয়ে আছে। আরিয়ান রিদ্ধি চোখ বন্ধ করে মোমেন্টটা ফিল করতে ব্যস্ত। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আশেপাশের মানুষও ভুলে গেছে তারা এতটা কাছে, যা এতগুলো মানুষের মধ্যে লজ্জাজনক ব্যাপার। ভাগ্যিস বড়রা কেউ নেই ওই সাইডে। রিদ্ধি আরিয়ানের হাত ছেড়ে কখন গলা জড়িয়ে ধরেছে খেয়ালই নেই, আর আরিয়ান 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরেছে। বর্তমানে দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। এমন সময় গান অফ, সাথে লাইটও অফ হয়ে যায়। আসলে লোডশেডিং হয়েছে, বাংলাদেশ বলে কথা। লোডশেডিং হবে না আবার? তবে লোডশেডিংও মনে হয় ওদের রোমান্স থেকে লজ্জা পেয়েছে, তাই অবস্থা খারাপ হওয়ার আগেই পালিয়েছে।
বাপরে, আরিয়ান রীতি তো আরেকটু হলে সবাইকে সিনেমা দেখিয়ে দিত। এতক্ষণ সবাই হা হয়ে দেখছিল। লোডশেডিং হওয়ায় হুশ আসে সবার, আর আরিয়ান রীতির হুশ এসে বুঝতে পারে কি লজ্জাজনক অবস্থায় ছিল তারা। তাই তারা অন্ধকারের মধ্যেই চোরের মতো পালিয়ে গেছে। কিছুক্ষণ পরেই আলো আবারও ফিরে আসে। লজ্জাজনক অবস্থা ছিল বলে কেউ আর ওটা নিয়ে কিছু বলেনি। সবাই যেন ঘোরের মধ্যে আছে এখনো। আরিয়ান তো অনেক কষ্টে চুপি চুপি রুমে গিয়ে বাকি কাজ সম্পন্ন করতে ব্যস্ত হয়ে গেছে। বেচারি রীতি তো ঘোর কাটেনি। তার আগেই আরিয়ান তার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে রীতির ঠোঁট দখল করে ফেলে। রীতি যেন জবান বন্দি, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। বুকের ভিতরে ধূপপোকানি যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এবার কাঁপুনিও শুরু হয়েছে। আরিয়ান কাঁপুনি দেখে 2 হাত আঁকড়ে ধরে রাখে। কিছুক্ষণ পর ছেড়ে হাঁপাতে থাকে দুইজনে, একে অপরকে জড়িয়ে ধরেই। ঋদ্ধিকে ছেড়ে ঋদ্ধির মুখের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসতে থাকে আরিয়ান। আরিয়ানকে এভাবে হাসতে দেখে ভ্রুকুচকে তাকায় আরিয়ানের দিকে ঋদ্ধি। কিছুক্ষণ পর গড়াগড়ি করে ঋদ্ধিও হাসতে শুরু করে। এবার আরিয়ান মুসকি হাসার বদলে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হলো, এভাবে পাগলের মতো হাসছো কেন? হাসি থামাতেই পারছে না, অনেক চেষ্টা করো। মুখ লাল হয়ে গেছে, চোখে পানি চলে এসেছে, তবুও হাসতেই আছে। কি আজীব! এবার আরিয়ান যা করলো রীতি আর ভুলেও মুখ খুলবে না। কি বুঝলেন না তো? কি বুঝলেন না তো? হুর, বুঝলেন কেমনে? আচ্ছা আমি বলছি, ওই আরিয়ান বাদরটা ঋদ্ধিকে আবার ধরে উম্মা দিয়ে দিয়েছে। বেচারি ঋদ্ধি এবার একদম চুপ হয়ে গেছে। উচিত শিক্ষা হয়েছে। হেসে দেখা এবার। এর নাম আরিয়ান, বুঝছিস? এবার বলো, এতক্ষণ এভাবে হাসছিলা কেন? ঋদ্ধি তো চুপ একদম, আর জন্মেও মুখ খুলবে না, পণ করে ফেলেছে। উগান্ডার হনুমান আমার ঠোঁটখানারে কি পাইছে, খালি যখন তখন দখল নিয়ে নেয়। আজকাল নিজের ঠোঁট নিজের মনে হয় না। কি হলো বলো? আপনার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। আচ্ছা, তো এভাবে তোতলাচ্ছ কেন? এমনি। আরিয়ান কিছু না বলে আয়নার সামনে গিয়ে দুষ্টু হিসেবে বলে ওঠে। ইস, বউয়ের কাছে মিষ্টি দিতে গিয়ে লিপস্টিক খেয়ে ফেললাম। আমার পেট খারাপ করবে না তো আবার? ঋদ্ধি চুপচাপ দাঁড়িয়ে দাঁত কটমট করতে থাকে। শালা শয়তান, অসভ্য শয়তানের নানা লুচু আমার ভার্জিন ঠোঁটটা সেটা তো কবেই শেষ করে দিছে। একটু পরেই ঋদ্ধির মা আরিয়ান আর ঋদ্ধিকে দুপুরের খাবার দিল। ঋদ্ধিকে কোলে নিয়ে রুমেই খাওয়া দাওয়া করলো আরিয়ান। তারপর ফ্রেশ হয়ে আবার বিয়ের প্রস্তুতি নিল। এবারে ড্রেস সব ঋদ্ধির মায়ের বাসা থেকে সবাইকে দিয়েছে। আরিয়ানের গার্ডদেরও দিয়েছিল। ঋদ্ধিকে পার্লারে মেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে নিল। আর আরিয়ানকে ঋদ্ধির কাজিনরা, সাথে সায়ান আর জনিও ছিল। এবার বিয়ে উপলক্ষে জনি এসেছে। আরিয়ানের তো এদের ছাড়া কেউ নেই, তাই এরাই সব। আরিয়ান ঋদ্ধির বিয়ে শুধু এবার রেজিস্ট্রি হয়েছে। আরিয়ান ঋদ্ধি থেকে অপলক তাকিয়ে আছে, কিন্তু বেশিক্ষণ পারল না। হঠাৎ জনি ছুটে আরিয়ানের কানে কানে কিছু বলল, আর আরিয়ান বিচলিত হয়ে গেল। তার কিছু শত্রুরা জেনে গেছে আরিয়ান বিয়ে করেছে, এখানে আছে, তাই এখানে হামলা করতে আসছে। আরিয়ান উঠে বাইরে গিয়ে জনিকে আর সবাইকে বলে বাড়ির মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে, আর দ্রুত তার আরো লোক পাঠাই দিতে। বাড়ির চারদিকে গার্ডের ব্যবস্থা জরুরি, কড়া গার্ডের ব্যবস্থা করতে বললো চারদিকে। গেট রেডি নাও। ওদের কিছু হওয়া মানে ঋদ্ধিরও ঝুঁকি রয়েছে। সবাইকে রক্ষা করতে হবে। আমার গানটা নিয়ে আসো ফার্স্ট। আমাকে ঋদ্ধিকে নিরাপদ জায়গায় রাখতে হবে। ওর গায়ে যাতে বিন্দুমাত্র আঘাত না লাগে। ওর কিছু হলে ওই স্কাউন্ডের আশরাফ খানকে আমি ছাড়বো না, আর ওর ওই বজ্জাত মেয়েকেও ছাড়বো না। কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। রাগে ফসফস করতে করতে বলল। আরিয়ানকে গান দিলে আরিয়ান সবাইকে নিজের রুমে চলে যেতে বলে। বাড়ির সব জানালা দরজা যেন লাগিয়ে দেয়, কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। এরপর ছুটে ঋদ্ধির কাছে গিয়ে ঋদ্ধিকে কোলে নিয়ে রুমে যায়। ব্যালকনির দরজা লাগিয়ে জানালাগুলো লাগিয়ে দেয়। ঋদ্ধি ভয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। আরিয়ান ঋদ্ধিকে বেডে কোলে নিয়ে বসে পড়ে, আর কপালে চুমু দিয়ে গালে গাল থেকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে। ঋদ্ধিও ভয়ে জড়িয়ে ধরে আরিয়ানকে। আরিয়ানের ওখানে শুনেছে আরিয়ানকে নাকি একটা মেয়ে পছন্দ করত। তারই খবর পেয়ে ছুটে এসেছে ঋদ্ধিকে খুন করতে। আরিয়ানকে পাওয়ার জন্য ভূত উঠে আছে মেয়েটার। যে করে হোক ওকেই চাই, তাই মেয়েটাই পাঠিয়েছে তার বাবাকে। মেয়েটার বাবা খুব খারাপ, সব ধরনের খারাপ কাজে তার নাম আছে। বাইরে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। আরিয়ান ওখানে কি ইচ্ছে করে অনেককেই কুপঘাত করতে পারতো, কিন্তু ও ঋদ্ধিকে ছাড়া এই মুহূর্তে কোথাও যেতে চাইছে না।
তোমার কিছু হবে না জান, আমি তোমার কিছু হতে দিব না। আমার কলিজায় হাত দেওয়ার আগে ওর রক্তের বন্যা বইয়ে দিব। বাইরে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। আরিয়ান ওখানে গিয়ে ইচ্ছে করলে অনেক উপঘাত করতে পারত, কিন্তু ওর ঋত্বিককে ছাড়া এই মুহূর্তে কোথাও যেতে চাইছে না। তোমার কিছু হবে না জান, আমি তোমার কিছু হতে দিব না। আমার কলিজায় হাত দেওয়ার আগে ওর রক্তের বন্যা বইয়ে দিব। রীতি ভয়ে আরিয়ানকে চাপটে শক্ত করে ধরে আছে। আরিয়ানের বুকে মুখ লুকিয়ে জামা খামচে ধরেছে। আরিয়ান রীতির ভয় পাওয়া দেখে ওকে একবার চুমু দেয়, একবার মাথায় হাত বুলিয়ে দেয়। রীতির মন ওদিক থেকে ভোলানোর জন্য বিভিন্ন কিছু করতে থাকে। রীতি ভয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায় আরিয়ানের কোলে মাথা রেখে। আরিয়ান ঋদ্ধির কোনো রেসপন্স না পেয়ে ঋদ্ধির মাথা তুলে দেখে ঋদ্ধি তার জামা আঁকড়ে ধরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। চোখে এখনো পানির দাগ বোঝা যাচ্ছে। আরিয়ান এত চিন্তার মধ্যেও মুচকি হেসে দেয়। ঋদ্ধির কপাল আর ঠোঁটে ছোট্ট করে চুমু দিয়ে বিছানায় ভালো করে শুইয়ে দেয়। ওকে ভালো করে আবারও মন ভরে দেখে নেয়। এখন তার যাওয়া দরকার, ওদিকেও না গেলে সামলানো যাবে না। ঋদ্ধির রুমের কেক ভালো করে লাগিয়ে দিয়ে আরিয়ান গান হাতে নিয়ে নেমে আসে। আরিয়ানের চোখে মুখে এখন রাগ ফুটে উঠেছে, মুখের চোয়াল শক্ত হয়ে এসেছে। ওর মনে একটাই হয়, ঋদ্ধির কিছু হলে ও বাঁচবে না। এতদিন একা ছিল জীবনে হাসতেও ভুলে গিয়েছিল। একাকিত্ব ঘিরে ছিল তার দুনিয়া জুড়ে, কিন্তু এখন তার সবটা জুড়ে তার পরিটা দখল করে নিয়েছে। সেই পরিটার কিছু হলে ও নির্ঘাত মারা যাবে। ওকে নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখে আজকাল তাকে কেড়ে নিলে তার কি হবে? ঋদ্ধি ছাড়া দুনিয়ার কোনো মেয়ের দিকে তার নজর চায়নি। এই মেয়েটা আগেও জ্বালাতো, কতবার ওকে অপমান করেছে, তবুও বারবার আসে। কিন্তু এবার ওকে ছাড়বেও ওর কলিজায় হাত দিতে চেয়েছে। আরিয়ান ওখানে দেখে একে অপরের মারামারি খুব সাংঘাতিক চলছে। জাহাদ আর রাসেল আরিয়ানকে দেখে ছুটে আসে। তোমাদের ম্যাম ঘুমাচ্ছে, এদিকে খেয়াল রাখো কেউ যেন ভিতরে না যায়। আমি ওদের দেখছি। আরিয়ান চৌধুরীর ওয়াইফকে মেরে ফেলার হুমকির শাস্তি ওদের আমি দিতে চাই। সব কটাকে আমি খুন করব। আরিয়ান গিয়ে দুই হাতে দুইটা বন্দুক নিয়ে একে একে অনেকগুলোকে গুলি করে দিতে থাকলো, যেন ওর কাছে কিছুই না। ঋদ্ধির বাড়ির সবাই একে অপরকে জড়িয়ে ধরে কানে আঙ্গুল দিয়ে রেখেছে। গলির আওয়াজে ভয়ে থরথর করে কাঁপছে, কিন্তু ঋদ্ধির কোনো কিছুই চিন্তা নাই। তার মনের সুখে ঘুমাচ্ছে বেঘরে। একে তো অনেক ক্লান্ত হয়েছিল, তারপর আবার কান্না করছে অনেক। আর এমনিতেই ও ঘুমালে ওর কোনো হুঁশ থাকে না। দুনিয়া উল্টে গেলেও জানতে পারবে না। সবাই ব্যস্ত, কিন্তু ঋদ্ধির বিপদ খুব কাছে, সেটা কেউ বুঝতেই পারেনি। পেছনের জানালা দিয়ে লাফিয়ে ঢুকে পড়ে খুব সুন্দরী এক মেয়ে। পরনে কালো জ্যাকেট আর কালো প্যান্ট পরা, পায়ে কালো জুতো, চুলগুলো উঁচু করে বেঁধে খোপা করে রাখা আছে। মাথায় ক্যাপ দিয়ে মুখ আড়াল করে রেখেছে। হাতে একটা চকচকে ছুরি। আস্তে আস্তে চুপি চুপি ভিতরে গিয়ে সব রুমে কান পাতে। শুধু একটা রুমেই মনে হলো মানুষ আছে, তবে সারা শব্দ নাই। ও আগে জানে আরিয়ান এখন ব্যস্ত বাইরে, তাই এই সুযোগে ভিতরে আসে। রুমটাই উকি দিয়ে দেখে একটা মেয়ে শুয়ে আছে, বিয়ের শাড়ি পরা। দেখেই বুঝে নিল এটাই সেই যে যারা থেকে তার আরিয়ানকে কেড়ে নিয়েছে। আজ আমি তোকে ছাড়বো না, এর শাস্তি তুই পাবি। যারা হাতের ছুরিটা দিয়ে ঋদ্ধির হাতে এক ঘা টেনে দিল। এই মেয়ে, এই ওঠ, আজ তোর শান্তির ঘুম শেষ করে দিব, তোকে চিরতরে ঘুমে পাঠিয়ে। মেয়েটির চোখে মুখে হিংস্রতার আর রাগের জেদে ভরপুর। হাতে আবার ঠিক ওই জায়গায় আঘাত দেয়, আবার ঋদ্ধির হাত ধরে জোরে টান মারে। ঋদ্ধি চমকে ওঠে, কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার একটু পরেই চোখে মুখে অন্ধকার দেখছে, হাতে ব্যথা করছে। কারণ যারা হাতে এক জায়গায় পরপর দুইবার আঁচড় দেয়,
এতে অনেকটা গর্ত হয়ে কেটে যায়। সে নিজেও বুঝতে পারেনি এতটা কেটে যাবে। হাতের রগ অনেকটা কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। ঋতিকে টানা হেঁচড়া করতেই আরিয়ান রুমে চলে আসে। আরিয়ানের কেমন জানি ঋদ্ধির জন্য মন কেমন করছিল, তাই ছুটে এসেছিল। কিন্তু ও এসে এই অবস্থা দেখবে ভাবতেও পারেনি। ঋদ্ধির মাথার তলা দেখেই জোরে ঋদ্ধি বলে চিৎকার দেয়। পাশে চারাকে দেখে আর হাতে ছুরিটাতে রক্ত লাগা দেখেই মাথা ঘুরে ওঠে। ঋদ্ধির কিছু হয়নি তো? তারপর একটু দেখতেই হাতের দিকে চোখ যায়। যারা হঠাৎ আরিয়ানকে দেখেই ভয় খেয়ে যায়, ভয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে, পালানোর মতো শক্তি পায় না। আরিয়ান হঠাৎই যারার গলা টিপে দেয়ালে চেপে ধরে। তুই আমার ঋদ্ধিকে আঘাত করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরিয়ান রাগে ফেটে পড়ছে। যারাকে এমন ভাবে ধরেছে, মাঝে থেকে এক হাত উঁচু করে ধরে রেখেছে। যারার চোখ বের হওয়ার অবস্থা। আরেকটু হলেই মরে যাবে। তার মনে হচ্ছে এরকম হিংস্র আরিয়ানকে কখনো দেখেনি সে। আরিয়ানের আসল ফর্সা চেহারা একদিন দেখে ফেলেছে, তা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই থেকেই পিছে পড়ে আছে। কিন্তু এখন আরিয়ানকে হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর লাগছে। আরিয়ান এমন ভাবে গলা ধরেছে, যারার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। এদিকে অনেকক্ষণ ধরে নিজেকে জেগে রাখার চেষ্টা করছে রিধি, কিন্তু চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। চারদিক কেমন ঘুরছে। আস্তে করে আরিয়ান ডেকে উঠল। ঋদ্ধির আরিয়ানের ডাক শুনেই ওর খেয়াল হলো। যারাকে ফেলেই ছুটে যায় ঋদ্ধির কাছে, কিন্তু ততক্ষণে ঋদ্ধি চোখ বন্ধ করে ফেলে। এই জান, উঠো না প্লিজ। এই পাখিটা, চোখ খুলে দেখো, আমি তোমার পাশে আছি। তোমার কিচ্ছু হবে না জান। তোমার কিছু হলে আমি কি করে থাকবো? বউ, ও বউ। ঋদ্ধিকে ধরে আরিয়ান হাউমাউ করে কাঁদতে লাগলো। ও ভুলে গিয়েছে ঋদ্ধিকে এখন হসপিটালে নিয়ে যাওয়া আগে জরুরি। ওর চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজে ছুটে আসে সবাই। ঋদ্ধিকে এভাবে নিথরভাবে দেখেই সবাই হতভম্ব হয়ে যায়। আরিয়ান তো চিৎকার করে কাঁদছে। আরিয়ানের তো হুঁশ জ্ঞান নেই। এই সময় কি করা লাগবে? কিন্তু জনি বুদ্ধিমানের মতো দ্রুত আরিয়ানকে কোলে নিতে বলে। এখনই হসপিটালে যাওয়া লাগবে। আর যারাকে জাহাদ আর রাসেল হাত পা বেঁধে ধরে নিয়ে যায়। যারার বাবা এসে ঝামেলা করছিল, যারার জন্য তখন তাকেও ধরা হয়, কারণ সেও অপরাধী। আর জাহাদ রাসেল জানে, আর ঠিক হলেই ওদের কথা জিজ্ঞেস করবে। চেঞ্জ করে আরেকটা কাপড় দিয়ে বেঁধে দিল। ওদিকে জনি ডাক্তারের সাথে কথা বলে রাখলো।
যেন পৌঁছে ডাক্তার চিকিৎসা শুরু করতে পারে। আরিয়ান হৃদ্যের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। ছোট থাকতে অনেকবার কেঁদেছিল। যখন ওর বাবা মা হুট করে হারিয়ে গেল তখন খুব কাঁদত, কিন্তু বাবা মার ফিরে আসেনি। আস্তে আস্তে নিজেকে শক্ত বানিয়ে রেখেছিল। অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত এসেছে। নিজের সৌন্দর্যের জন্য ও ছোটবেলায় ওকে ধরে বিক্রি করতে চেয়েছিল, সেই থেকে নিজেই সৌন্দর্য ও আড়াল করে রাখে এসেছে। নিজের সৌন্দর্যের জন্য ও ছোটবেলায় ওকে ধরে বিক্রি করতে চেয়েছিল, সেই থেকে নিজেই সৌন্দর্য ও আড়াল করে রাখে। সেই থেকে নিজের সৌন্দর্য আড়াল করে রাখে। এত কিছুর পর সুখে থাকার জন্য কাউকে পেয়েছিল আজ, তাকেও সবাই কেড়ে নিতে চাচ্ছে। তার জানের কিছু হলে আর সহ্য করতে পারবে না, মরে যাবে এবার। খুব ভালোবাসি জান তোমাকে। তুমি আমাকে একা করে যেও না জান, স্রেফ মরে যাব আমি। ছোটবেলা থেকেই একা একা থেকেছি, আর পারবো না থাকতে। ঋদ্ধির কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল ঋত্বিকে। দ্রুত ড্রাইভ করায় তারা পৌঁছে গেছে দ্রুতই। হসপিটালে ঢুকতেই নার্সরা স্ট্রেচ নিয়ে দাঁড়িয়ে ছিল। আরিয়ানকে সবাই চিনে, এখানে অনেক টাকাও তাদের ফান্ডে। আরিয়ান স্ট্রেচে ঋদ্ধিকে শুইয়ে দিয়ে ঋদ্ধির হাত ধরে নিজেও যেতে থাকে তাদের সাথে। কান্না করতে করতে আরিয়ানের অবস্থা খারাপ হয়ে গেছে। ডাক্তার দেখেই বলল, রোগীর অবস্থা ভালো না, ফার্স্ট অপারেশন করতে হবে। অপারেশন থিয়েটারে আরিয়ানও ঢোকার জন্য চিল্লাপাল্লা করছে, তাই জনি আর ঋদ্ধির চাচ্চু তাকে টেনে নিয়ে আসে। ঋদ্ধির চাচ্চুকে দেখে জড়িয়ে ধরে। চাচ্চু, আমার ঋদ্ধিকে বাঁচিয়ে দাও চাচ্চু। ওকে ছাড়া আমি বাঁচবো না চাচ্চু। আমার ঋদ্ধিকে এনে দাও। ঋদ্ধির চাচ্চু আরিয়ানের পিঠে হাত দিয়ে কিছু বলবে, তার আগেই আরিয়ানের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই অজ্ঞান। ঋদ্ধির চাচু আরিয়ানকে এমন ভাবে দেখে ভয় পেয়ে যায়। জনিকে ডাকে, জনিও ভয় পেয়ে যায়। আরিয়ানের মতো শক্ত ছেলে কোনো অসুখেও এমন হয়নি, সেখানে আজ কি অবস্থা হলো। আর জনিরও কান্না পাচ্ছে, কিন্তু তাকে কান্না করলে তো চলবে না। আরিয়ানকে দ্রুত ভর্তি করা হয়, একটা কেবিনে রাখা হয়েছে। হাতে স্যালাইন চলছে তার। জনির চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরিয়ানকে সে ভাইয়ের মতো করে তার বিপদে এই আরিয়ানই তাকে এনেছিল। এত শক্ত মানুষটা আজ তো কান্নাকাটি করছে। এখন কি শান্ত লাগছে তাকে? কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে আসে কেবিন থেকে। ঋদ্ধির ফ্যামিলিরও সবাই চলে এসেছে, কেউই যেতে চাচ্ছে না। ঋদ্ধির মা অসুস্থ, তবু তাকে জোর করেও রাখতে পারেনি। আরিয়ানের কাছে রাখা হয়েছে ওনাকে। ডাক্তার বেরিয়ে এসে A+ রক্ত লাগবে বলে গেল। অনেক রক্ত পড়ায় 4 ব্যাগের মতো রক্ত লাগবে। 3 ব্যাগ তাদের কাছে আছে, আরো 1 ব্যাগ খোঁজ নিতে বলল। এই কথা শুনে সায়ান বলল, সায়ানকে নিয়ে গেল রক্তের জন্য। ঋদ্ধির মা বসে বসে আরিয়ানকে দেখছে। ছেলেটাকে প্রথমে মনে হয়েছিল এমনি পাগলামি করছে। ওনারা ভাবতে পারেনি সত্যি সত্যি এই ছেলেটা তাদের মেয়েকে এতটা ভালোবাসে। কিন্তু এখন পরিষ্কার সবার কাছে, আরিয়ানের থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না তাদের মেয়েকে। এই ছেলের হাতে দিয়ে কোনো ভুল করেনি তারা। আরিয়ানের কাছে গিয়ে মায়া ভরা চোখে ঋদ্ধির মা আরিয়ানের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিল। তারপর অজু করে ওখানে নামাজ পড়তে লাগলো। আল্লাহর কাছে তার আদরের মেয়ের জীবন ভিক্ষা চাইল, আরিয়ানের জন্য চাইল। এই ছেলেটা তার মেয়েকে পেয়ে একটু সুখের ছোঁয়া পেয়েছিল, তাকে আবার যেন অন্ধকারে হারিয়ে না দেয়। ওদিকে চারাকে আর বাপকে একটা অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়েছে। কয়েকটা মেয়ে আনা হয়েছে, এরা তাদের মাফিয়া গ্রুপেরই, তাদের মহিলাদের জন্য রাখা হয়েছে। যারার বাপকে বেশ কিছু উত্তম মাধ্যম দেয়া হয়েছে, আর যারাকে মেয়েগুলো বেশ কয়েকটা থাপ্পড় মেরেছে, এতেই সে অজ্ঞান। জাহাদ আর রাসেল মনে মনে বলছে, এত সহজে তোদের ছাড়বো না। তোরা আমাদের ফেরেস্তার মতো স্যারের জীবনে ক্ষতি করেছিস, ছাড়বো না কিছুতেই। আমরা তো দিবই, স্যার আসলে তোদের যে কি অবস্থা করবে আমরা নিজেরাও জানি না।
এই জারার চরম শাস্তি হবে। দেখিস রাসেল, স্যারের জানে হাত দিয়েছে এই মেয়ে। রিদ্ধিকে নিয়ে যাওয়া 1 ঘন্টা হয়ে গেল, কেউ এখনো বের হচ্ছে না। দেখেই সবাই চিন্তায় চিন্তায় নেতিয়ে পড়ছে। না, চুপ করে থাকতে পারছে না, কিছু করতে পারছে। মনে মনে সবাই যারাকে গালাগালি করছে, ওর জন্যই সব হলো। বেচারি যারা এত এত গালি হজম করবি কেমনি রে গাধি। আরিয়ানের হালকা হালকা জ্ঞান ফিরেছে, চোখ বুঝেই রিদ্ধি বলে ডাকছে আর কান্না করছে। হঠাৎ না, হঠাৎ নায়া বলে চিৎকার দিয়ে উঠে হাঁপাতে থাকে। রিদ্ধির মা তাড়াতাড়ি আরিয়ানের কাছে দৌড়ে যায়। কি হয়েছে বাবা, খুব কষ্ট আছে? আমি আসি তো, কিছু হবে না। আরিয়ানের আস্তে আস্তে সব মনে পড়ে, আরিয়ানের আস্তে আস্তে সব মনে পড়ে। রিদ্ধি রিদ্ধি বলে চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। রিদ্ধির কাছে যাওয়ার জন্য হাতের স্যালাইন সুচ খুলে ফেলেছে, হাতে রক্তে মাখামাখি। আরিয়ানের চিৎকারে সবাই চলে এসেছে তার কাছে। স্যার স্যার, শান্ত হন, ম্যামের কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। না, আমি এখনই যাব। আমার রিদ্ধি কষ্ট পাচ্ছে। আমি স্বপ্নে দেখেছি ও আমার থেকে দূরে চলে যাচ্ছে। আম, আম, আমি আমি ওর কাছে যা। বলে আর বলতে পারল না, কারণ ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, না হলে এরকম পাগলামো সে করতেই থাকবে। এইসার আজান দিলে সবাই নামাজে গেল। রিদ্ধির মা আর চাচি ওর 2 বোন আরিয়ানের কেবিনে নামাজে বসলো। রিদ্ধির জন্য ওরাও থাকেনি, চলে এসেছে। রিদ্ধির ফ্রেন্ডের আর আত্মীয় স্বজনদের বলে এসেছে রিদ্ধি অপারেশন শেষে জ্ঞান ফিরলেই বাড়ি যাবে, তার আগে যাবে না। নামাজে বসে সবাই মোনাজাতে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, রিদ্ধির সুস্থতা কামনা করছে। এতগুলো মানুষের সকলের দোয়া হয়তো আল্লাহ ফেরত দিতে পারেনি, তাই 3.5 ঘন্টা পর ডাক্তার বের হয়ে বলে অপারেশন সাকসেসফুল। তাই সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। হাত বেশি কাটেনি, কিন্তু রক্ত অনেক বেশি বেরিয়ে গিয়েছিল। রক্ত বন্ধ হতে চাইছিল না, তাই অনেক খাটাখাটনি করা লাগে তাদের। অনেক ডিফিকাল্ট অপারেশন ছিল তাদের জীবনে। যেহেতু রক্ত বেশি গেছে, এতে জীবন মৃত্যুর লড়াই ছিল। সেখান থেকে রিদ্ধি বেঁচে ফিরেছে। হয়তো আরিয়ানের ভালোবাসা তাকে আবার ফিরিয়ে এনেছে। এত ভালোবাসার কাছে হার মেনে ফিরে এসেছে। আরিয়ানকে ইঞ্জেকশন দিয়েই সে কিছু জানতে পারল না। রিদ্ধির অপারেশনের পর তাকে কেবিনে দেওয়া হয়, সাথে আরো রক্ত দেওয়া হয়। পরের বার জনি দিয়েছে তার রক্ত। সবার মুখে এখনো ভয়। ডাক্তার বলেছে আর কোনো বিপদ নাই, কিন্তু রক্ত ছড়ার সম্ভাবনাও নাই। তবুও হঠাৎ প্রবলেম হতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। রিদ্ধির শরীর খুব নাজুক, তাই বেশি প্রবলেম হচ্ছে। সবাই বসে বসে আল্লাহ আল্লাহ করছে। ওদিকে চারার বাপ আপাতত রেস্টে আছে, কারণ বাকিটা আরিয়ান দেখবে তাই। আরিয়ানের রাত 11টার সময় ঘুম ভাঙে। উঠে রিদ্ধির কাছে যাওয়ার জন্য বলতে থাকে, তাই তাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। রিদ্ধির পাশে বসে অপলকে তাকিয়ে আছে, যেন কতদিনের পিপাসা ছিল সব মিটিয়ে নিচ্ছে একেবারে। ভালোবাসি জান, অনেক ভালোবাসি। যতটুকু ভালোবাসলে তার পরিমাপ করা যায় না, তার থেকেও অনেক অনেক বেশি। রিদ্ধির হাতে হাত দিতে গিয়েও দিল না। ডাক্তার বলেছে হাত এখনো নাজুক, একটুতেই রক্ত বের হতে পারে। রিদ্ধির কখন জ্ঞান ফিরে জানা নেই, তবে 36 ঘন্টার আগেই ফিরেছে। 36 ঘন্টার আগেই ফিরতে পারে বলেছে। আস্তে করে উঠে রিদ্ধির কপালে আর গালে চুমু খেল। তারপর বাম হাত নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেয়ে ধরে থাকে। রিদ্ধির পাশে ফাঁকা জায়গায় মাথা রেখে রিদ্ধির দিকে চেয়ে রইল। চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। বাইরে থেকে তা জনি আর সায়ান গেটের কাছ দিয়ে দেখছে। তাদের চোখেও জলগুলো টলমল করছে, পলক ফেলতেই গড়িয়ে পড়বে। এই একটি মেয়ের জন্য সবার জীবনে দুঃখ নেমে এসেছে। কেউ ভালো নাই, তাকে এই অবস্থায় দেখে কত ভাগ্যবতী মেয়েটা। জাহাদ রাসেল কল করেছে বলে সেখান থেকে সরে আসলো জনি। হ্যাঁ বলো। ভাই ম্যামের কি খবর এখন? এখন ভালো আছে কিছুটা।
আর স্যারের কি খবর? স্যার ঠিক আছে তো? মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনসুটি। ঝড়ের বেশে এলো কেশে, কাজল সে চোখ দুটি, দিল কঠিন কথার বিষণ্ণতার ছুটি। তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি, হাজার বারণ আর কারণ তবু সে দাঁড়াই আসি। চল না সুজন মিলে দুজন, নীলই আকাশে ভাসি, দেখুক লোকে এ দু চোখে তোর ওই দু চোখের হাসি। চল না সুজন হারাই দুজন, বিনা দোষেই হোক ফাঁসি, দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি। চোরাবালির পিছু টানে বুঝি না এই ভাষার মানে, অশান্ত মন কি উচ্চাটন খোদা জানে। ঘরের কাজে সকাল সাজে, জিওমিতির ভাজে ভাজে, কিসের ছায়া এখন মায়া বুঝি না যে। ধীরে ধীরে চেনা ভিড়ে অচেনা বাড়াবাড়ি, অবুঝ মন কি জ্বালাতন এ কেমন হাজারি। চল না সুজন মিলে দুজন, আর একটু ভুল করি, দেখুক লোকে দু চোখে ছায়া যে শুধু তোরি। চল না সুজন মিলে দুজন, অচেনা শহর গড়ি, সেই শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি। বাদাম খোসায় ভালোবাসায়, নিয়ন আলোয় কাছে আসায়, স্মৃতির খাতায় চোখের পাতায় কিসের ফাঁকি। আপন কথার গোপন ব্যথায়, বন্দি খাঁচার বিষণ্ণতায়, কিসের জ্বালা বিষের মালায় বোঝো নাকি। গোপন করে আপন তোরে বুকের পাঁজরে রাখি, ঘুমের বড়ি দিয়ে আড়ি হৃদয় বাড়িতে থাকি। চল না সুজন করি কুজন, সুখ পাখি হয়ে ডাকি, দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি। চল না সুজন হারাই দুজন, ওদেরকে দিয়ে ফাঁকি, কোন সমান্তরাল পথের বাঁকে বাসা বানিয়ে থাকি। লা 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 লা। আর স্যারের কি খবর? স্যার ঠিক আছে তো? স্যারের অবস্থা কি বলবো, এখন একটু ভালো আছে। ম্যামের পাশে বসে চোখের জল ফেলছে। স্যারকে আজ প্রথম এত ভেঙে পড়তে দেখলাম। স্যারের চেহারা দেখাই যায় না, চোখ মুখ শুকিয়ে গেছে। এখানে আসার কিছুক্ষণ পরই সেন্সলেস হয়ে গিয়েছিল। তারপর উঠেই আবার পাগলামি শুরু করেছে। শেষে থামাতে না পেরে ঘুমের ওষুধ দেওয়া হয়। আর একটু আগে উঠে ম্যামের কাছে নেওয়ার পর শান্ত হয়ে কান্না করছে। স্যারের অবস্থা আমি সহ্য করতে পারছি না ইয়ার। জনি কথা বলতে বলতেই কেঁদে দিল। ওদিকে জাহাদ রাসেলও নিশ্চুপে কান্না করছে। ম্যাম ঠিক হয়ে যাবে ভাই, আমাদের স্যারও ঠিক হয়ে যাবে। স্যারকে কতদিন পর হাসতে দেখেছিলাম। আল্লাহ স্যারের সাথে এত নিষ্ঠুর হবেন না, দেখো। আরে ভাই, স্যারকে হাসতে দেখে কি যে ভালো লাগতো, কত মিষ্টি হাসি স্যারের। স্যার সব ওই যারার জন্যই এসব হলো। ও যদি আজ এমন না করতো তাহলে স্যার আর ম্যাম সুখে থাকতো। কঠিন স্বরে বলতে লাগলো, ওদের দুজনকে ভালো করে দেখে রাখবি তোরা, ছাড়বি না একদম। হ্যাঁ ভাই, ওকে এত সহজে ছাড়বো না। আমাদের ফেরেস্তার মতো স্যারকে কষ্ট দিয়েছে ও। অনেক ভিড়ের জন্য রিদ্দির ফ্যামিলির সবাই চলে যেতে বলে। রিদ্দির মা বাবা আর আরিয়ান জনি থাকবে। রিদ্দির মা বাবাকেও যেতে বলা হয়েছিল, কিন্তু তারা যায়নি। আরিয়ানের কেবিনে তাদের থাকার ব্যবস্থা করা হয়। আরিয়ানেরও গার্ডের প্রয়োজন, তাই জনি থাকবে আরিয়ানের কাছে। রিদ্দির মা আরিয়ানকে খাওয়ার জন্য বলে ছেলেটার দিকে ওনার খুব কষ্ট হয়। দেখেই বোঝা যায়
তার মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। জোর করেই অল্প একটু খাইয়ে দেয়। খেতে চাইছিল না বলে ঋদ্ধি খায়নি, তাই সেও খাবে না। ভাবা যায় ওর কখন জ্ঞান ফিরবে আর সে আশায় বসে থাকবে। আরিয়ানের খাবার গলা দিয়ে নামছিল না, তবু জোর করেই অল্প একটু খেয়ে নিল। ঋদ্ধির বাবা মা যাবার পর আরিয়ান ঋদ্ধিকে জড়িয়ে ধরে ঋদ্ধির পেটে মুখ গুজে ছুঁয়ে থাকলো। কি শান্ত হয়ে ঘুমাচ্ছে মেয়েটা, না হলে সারাক্ষণ বিড়বিড় করে তাকে গালাগালি করতে থাকতো। বলেই আরিয়ান কষ্ট ভরা মুখে মুচকি হাসি দিল। সেদিন সারা রাত ওভাবেই আরিয়ান ঋদ্ধির পাশে শুয়ে থাকলো আর এক নজরে ঋদ্ধির দিকে তাকিয়ে থাকলো। যত দেখে ততই যেন তার মিষ্টি বউটা থেকে চোখ ফেরাতে পারে না। কি মায়াবী চেহারা, এই মেয়েটা যে তার পরী, বাচ্চা মেয়ে একটা। তাকিয়ে থাকতে থাকতেই ঘুম নেমে আসলো চোখ জোরে। সকালে ঋদ্ধির মা এসে দেখে আরিয়ান ঋদ্ধির পেট জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুখটা শুকিয়ে গেছে, চোখে হালকা কালি পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গায়ের পাঞ্জাবিতে রক্ত লেগে আছে, জায়গা জায়গা বেহাল অবস্থা ওর। রাজপুত্রের মতো চেহারাটা কি হয়েছে আজ তার মেয়ের জন্য? মেয়েটার জন্য কষ্ট হলেও আর ভয়ে কষ্ট নেই, মেয়েটার জন্য কষ্ট হলেও আর ভয় কষ্ট নেই এই ছেলেটাকে দেখে। আজকাল ছেলেটার প্রতি মায়া লাগে খুব বেশি। ছেলেটার মা বাবা নেই তো কি হয়েছে, আজ থেকে ও আমাদের সন্তানের মতো থাকবে। ঋদ্ধির বাবা এসে দেখে ঋদ্ধির মা আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এক মনে ওর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। উনি কি স্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন, কি ভাবছো এভাবে দাঁড়িয়ে? আস্তে, দেখছো না আমার দুই ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, জেগে যাবে তো। ঋদ্ধির বাবা একটু অবাক হলেন ওনার কথায়, কিন্তু কিছু বললেন না, চুপ করে থাকলেন। উনি জানেন ওনার বেগম নিজেই বলবেন সব। তারপর ঋদ্ধির মা নিজেই বললেন, দেখো ছেলে মেয়ে দুটোকে কি সুন্দর মানিয়েছে। ছেলেটা আমার এই পাগলি বাচ্চা মেয়েটাকে এত ভালোবাসবে আমি কখনো ভাবতেই পারিনি। বাবুর জন্য আমার খুব টেনশন হতো, কি হবে মেয়েটার বিয়ে হলে। ছোটটা বড়দের আদেশ উপদেশ দেয়, আর বড় মেয়ে ছোটদের মতো থাকে সব সময়। ছোটদের মতো দেখে দেখে রাখতে হয়, নিজের হাতে খায় না, খাইয়ে দেয়া লাগে। সব সময় ছুটোছুটি করে বেড়ায়, কলেজে মারামারি করে, প্রতিদিন কমপ্লেন আসে ওকে নিয়ে। লেখাপড়া করে না, কার্টুন দেখি সারা দিন টিভিতে। কিন্তু আজ চিন্তা নেই, এই ছেলেটা পারবে আমার বাবুকে দেখে রাখতে। কালকে কি কান্নাটাই না করলাম আমার বাবুর জন্য। বাবুর প্রতি এত ভালোবাসা দেখে প্রাণটা জুড়িয়ে গেছে আমার, জানো। কালকে আমি তো ওর দিকে অবাক হয়ে গেছিলাম, কি সুন্দর প্রিন্সের মতো দেখতে ছেলেটা। আমার মেয়েটাকে এত ভালোবাসে। আমরা তো অন্য জায়গায় দেখে শুনে বিয়ে দিলেও এত সুন্দর একটা প্রিন্স আনতে পারতাম না আমাদের প্রিন্সের জন্য? ঠিকই বলেছো বেগম, আমি অবাক হয়ে গিয়েছিলাম ছেলেটাকে দেখে। সেদিন যেদিন হাসপাতালে ওকে খুঁজে পাই, সেদিন তুমি দেখলে আরো অবাক হতে। আমার মেয়েকে আমার থেকেই রক্ষা করছে, ওকে আগলে ধরেছিল, ওকে কোলে নিয়ে এমন ভাবে লুকিয়েছিল, আমি তো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তো জামাইকে পুরো বাচ্চা লাগছিল, যেন তার কোনো প্রিয় পুতুল কেড়ে নিচ্ছে, তা সে দিবে না বলে লুকিয়ে রাখার প্রচেষ্টা সেই থেকে। আমাদের প্রিন্সেসকে ও খুব ভালোবাসে। আমি সেদিনই ওর কাণ্ডতে কিছুটা বুঝেছিলাম বলেই বিয়ের সময় তেমন বাধা দেয়নি। আমার একটু ইচ্ছা ছিল ছেলেটার সম্পর্কে কিছুটা খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান করে বিয়ে দিতে, কিন্তু ও ওকে ছাড়তেই চাইছিল, তাই বাধ্য হয়েই ওর কথা শুনতে হয়েছে। আমার মামনি আরিয়ানের মতো খুব ভালো জীবনসঙ্গী পেয়েছে, আর আরিয়ানের উপর আস্থাটা কালকের আচরণে পেয়ে গেছি। আর কোনো ভয় নেই প্রিন্সেসকে নিয়ে, আর প্রিন্সকে সে পেয়ে গেছে। ওদের সম্পর্কটা এখন কেমন আছে জানি না, তবে জামাই বাবাজির ভালোবাসার কাছে ওর হার মানতেই হবে। সেটাই। ছেলেটার মা বাবা নাই তো কি হয়েছে, আমরাই ওর মা বাবা আজ থেকে। সেটাই আমি ভাবছিলাম তখন দাঁড়িয়ে। ঠিকই বলেছ, ও তো মা বাবার ভালোবাসা পায়নি কখনো। আজ থেকে আমরা ওকে মা বাবার সব ভালোবাসা দিব আমাদের প্রিন্সেসের পাশাপাশি। ওরা সব দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল। তারপর দুইজনেই আরিয়ান ঋদ্ধির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে মুখে এক তৃপ্তির হাসি নিয়ে বিদায় নিল। আরিয়ান তার আধা ঘন্টা পরেই জেগে ওঠে। ঋদ্ধির দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে মুখে হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে ফ্রেশ হতে গেল।
ফ্রেশ হয়ে এসে বাইরে বের হয়ে দেখে জনি চেয়ারে বসে কাঁধ হয়ে ঘুমিয়ে আছে। তাই আর ডাকতে চেয়েও ডাকলো না। সোজা রিদ্ধির বাবা মার কেবিনের দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখে সবাই চলে এসেছে। ওরা ঘুমিয়েছিল, তাই রিদ্ধির মা ওদের রুমে ঢুকতে দেয়নি। আরিয়ানকে দেখে রিদ্ধির মা ডেকে ওঠে। আসো বাবা, ভেতরে আসো। আরিয়ানকে রিদ্ধির বাবা আর মার মাঝে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম ভালো হয়েছে বাবা? জি আন্টি, ভালো হয়েছে। হাই হাই, দেখো ছেলে বলে কি। থুতনিতে হাত রেখে বলে, শুনো বাবা, আজ থেকে আমাদের মা বাবা বলে ডাকবে, বুঝেছো? আমার 2 মেয়ের মতো তুমিও একটা ছেলে আমার। আরিয়ান আবেশে আপ্লুত হয়ে কাঁদো কাঁদো হয়ে রিদ্ধির মাকে মা বলে জড়িয়ে ধরে। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মা বলে ডাকতে লাগলো। রিদ্ধির মা বাবার মনে হলো ডাকটা শুনে শীতল বাতাস বয়ে গেল শরীর দিয়ে। এত ভালো লাগলো শুনতে। রিদ্ধি যখন তাদের মা বাবাকে ডাক দিতে শিখে তখনও এরকম ভাবে ভালো লাগা অনুভব হয়েছিল। রিদ্ধির বাবা মা আরিয়ানকে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সবাই তাদের ভালোবাসা দেখে খুব খুশি হলো, তাই সবার মুখেই তৃপ্তির হাসি লেগে আছে। কিছুক্ষণ পরেই রিদ্ধির রুম থেকে চিৎকার আসছে, আরিয়ান আরিয়ান বাঁচাও বাঁচাও। তারপর ওই মেয়েটা বলে জ্ঞান হারালো। আরিয়ান কাঁদতে দৌড়িয়ে গেল। ওর পিছে পিছে সবাই হন্তদন্ত হয়ে রিদ্ধির রুমের উদ্দেশ্যে বের হয়ে গেল। আরিয়ান রিদ্ধির রুমে গিয়ে দেখে রিদ্ধি শুয়েই ঘুমের ঘরে কেমন ছটফট করছে। জান জান, কি হয়েছে তোমার? এই তো আমি আছি তোমার কাছে। আরিয়ান গিয়ে জড়িয়ে ধরে রিদ্ধিকে শান্ত করার চেষ্টা করছে। এর মধ্যে ডাক্তার আর নার্স সহ ফ্যামিলির সবাই রুমে উপস্থিত হয়ে গেছে। আরিয়ান মেয়েদের মতো কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। একটা নার্স আরিয়ানকে দেখে সবকিছু ভুলে গেছে, হা করে তাকিয়ে আছে। বেশিক্ষণ তাকাস না, রিদ্ধি জানতে পারলে খবর আছে। তোরে কাটা চামচ দিয়ে কেটে মাছকে খিলাবে তখন। ডাক্তার নার্সকে অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু নার্সের কোনো হুঁশ নাই। সে এক মনে আরিয়ানকে দেখতে ব্যস্ত। কত ব্যাপ্তব মেয়ে দেখেছেন, বেচারা নিজের বউয়ের জন্য কাঁদছে। কত ভালোবাসে তার বউকে, আর বেয়াদব নার্সের সেটা চোখে পড়ে না। এখন মনে মনে তার অন্যের জামের প্রতি প্রেম উতলে পড়ছে। বচ্চাত মাইয়া। সবাই নার্সের দিকে তাকিয়ে দেখে নার্স আরিয়ানের দিকে তাকিয়ে আছে, মুগ্ধ হয়ে তার মাঝে মুচকি মুচকি হাসছে। কি আজীব। আরিয়ানও ওদের কথায় নার্সের দিকে তাকিয়ে দেখে তার দিকে হা করে তাকিয়ে আছে, আবার মুচকি হাসছে। মুহূর্তেই আরিয়ানের মেজাজ গরম হয়ে গেল। তার বউ এখন বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর সে চুপচাপ হা করে দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে তাকিয়ে, যেটা সব থেকে ওর কাছে বাজে লাগে। আরিয়ান ঝড়ের বেগে গিয়ে প্রচন্ড জোরে ঠাস করে থাপ্পড় মেরে দিল, আর মেয়েটার জেগে জেগে দেখা স্বপ্ন সাথে সাথে ধূলিসাৎ হয়ে গেল। গালে 5 আঙ্গুলের দাগ, সাথে ঠোঁটের কোণ দিয়ে রক্ত বের হয়ে গেছে। আরিয়ান এখনো রাগে ফুঁসছে। কিছুক্ষণ পরেই জনি জনি বলে চিল্লাতে লাগলো। জনি পরিমরি করে দ্রুত রুমে ঢুকলো। ইয়ে স্যার, মাথা নিচু করে বলল। এই মেয়েকে এখনই এই জব থেকে সাসপেন্ড করো, আর এমন ভাবে করো আর কখনো যাতে কোনো জব না পায়। মেয়েটা এতক্ষণ জ্বর খেয়ে নিচে পড়েছিল, এবার উঠে সরাসরি আরিয়ানের পা ধরে কান্না করতে শুরু করলো। মেয়েটা এতক্ষণ জ্বর খেয়ে নিচে পড়েছিল, এবার উঠে সরাসরি আরিয়ানের পা ধরে কান্না করতে শুরু করলো। স্যার স্যার প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি আর কখনো এরকম করব না স্যার। প্লিজ স্যার মাফ করে দিন। চাকরি চলে গেলে বাড়িতে অসুস্থ মায়ের জন্য চিকিৎসা করাতে পারবো না। ছোট ভাই আছে, ওর লেখাপড়া বন্ধ হয়ে যাবে স্যার। সংসার চালানোর জন্য একমাত্র আমিই আছি স্যার। প্লিজ স্যার মাফ করে দিন। এগুলো করার আগে মাথায় ছিল না এসব? আমার বউ অসুস্থ হয়ে কাতরাচ্ছে, আর আপনি ঢং করতে ছেলে দেখতে আসছেন? হ্যাঁ, মাথা নিচু করে মেয়েটি বলল,
সরি স্যার, আসলে আপনি দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়েরই চোখ আপনার দিকে পড়বে। আমারও তেমন হয়েছিল স্যার। এবার আরিয়ান আর কিছু বলবে, আসলেই তো তার সৌন্দর্যকে, আসলেই তো তাই তার সৌন্দর্য যে তাকে এজন্য বাকিটা আর মনেই করল না। এজন্য কালি মেখে থাকে। ঋদ্ধির দিকে নজর থাকায় তার এসব কিছু দিবার কথা মাথায় ছিল না। ঋদ্ধির ফ্রেন্ডরাও হা করে তাকিয়ে আছে। সত্যি দেখতে যে কোনো মানুষ এত সুন্দর হয় জানা ছিল না। ও তো একটা মেয়ে ছেলে। মেয়ে পুরাপুরি বড় বড় মহিলারাও হা করে তাকায় থাকবে ওর দিকে। ঋদ্ধির কপাল কি ভালো, মেয়ে ফ্রেন্ডগুলো আফসোস করছে। ইস, আগে যদি তার সাথে দেখা হতো, হয়তো একবার চান্স নিতে ট্রাই করতো। কিন্তু মেয়েটাকে যেমন করলো হিংস্র বাঘের মতো, তাকে ভয় আর সাহসে কুলাবে না। আরিয়ানার মেয়েটিকে কিছু বলল না, কিন্তু শাসিয়ে রাখলো। আর ঋদ্ধিকে যেন ভালো ট্রিটমেন্ট আর সেবা শুশ্রূষা করে। ওর পছন্দ হলে রাখবে এখানে, না হলে আউট করে দিবে। আর রীতির যদি আপনার দ্বারা কোনো ক্ষতি হয়, তো সেদিনই আপনার এই পৃথিবীতে শেষ দিন হবে। মনে থাকে যেন। গট ইট? হুম, জি স্যার, মনে থাকবে। নাও গেট লস্ট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।